রাতের 12:15 আমার মোবাইল ফোনটা প্রবলভাবে কাঁপতে শুরু করল। স্ক্রিনের ওপর একটা অজানা নম্বর জ্বলজ্বল করছিল। 1 মাস ধরে আমার ছেলে আরবের কোনো খোঁজ ছিল না। ঠিক সেই সময়েই আরবের মতোই একটা ভাঙা ভাঙা মৃদু আওয়াজ আমার কানে ভেসে এলো। বাবা, মম্মিকে এখনই জাগান। এখনই, এই মুহূর্তে আপনারা দুজনেই বাড়ি থেকে বাইরে বেরিয়ে যান। তাড়াতাড়ি করুন। ও আজ রাতে আপনাদের দুজনকে জ্যাঁতো পুড়িয়ে মারবে। ভিডিওটা আগে বাড়ানোর আগে আপনি যদি এই রকম বাস্তব জীবন থেকে অনুপ্রাণিত গল্প শুনতে পছন্দ করেন, তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখে জানান আপনি এই গল্পটি কোন শহর থেকে শুনছেন। আপনাদের লোকেশন পড়লে সত্যি খুব সাহস পাওয়া যায়। সেই মুহূর্তে আমার মনে হলো যেন কেউ আমার বুকের ঠিক মাঝখানে একটা বরফের মোটা খাঁজ ঢুকিয়ে দিয়েছে। আরফ, আমি ফিসফিস করে ডাকলাম। বাবার, তুমি কোথায়? তুমি ঠিক আছো তো? ওপাশ থেকে শুধুমাত্র জোরে জোরে নিঃশ্বাস ফেলার শব্দ এলো। তারপর আবার সেই আতঙ্কিত ফিসফিসানি। বাবা, সময় নেই, মম্মিকে জাগান। পাসপোর্ট, জমির দলিল, যে কোনো দরকারি ফাইল যা আছে নিয়ে নিন, আর আলো না জ্বালিয়েই বাড়ি থেকে বেরিয়ে যান। ও ভাবছে আপনারা দুজনে গভীর ঘুমে আছেন। আজ রাতে বাড়ি জ্বলবে। আপনারা দুজনেও ওর সাথেই। প্লিজ বাবা, আমাকে বিশ্বাস করুন। তারপর হঠাৎ লাইনটা কেটে গেল। হ্যালো, আরফ, আরফ। স্ক্রিনের ওপর কল এন্ডেড লেখা ভেসে এলো। আমি সঙ্গে সঙ্গে পাল্টা ফোন করার চেষ্টা করলাম। এই নম্বরটির কোনো অস্তিত্ব নেই। মেকানিক্যাল ঠান্ডা কণ্ঠস্বর কানে এলো। 1 সেকেন্ডের জন্য আমার মনে হলো এটা একটা স্বপ্ন, নিছক একটা দুঃস্বপ্ন। তুমি একজন রিটায়ার্ড জাজ, তোমার মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়েছে, তুমি বেশি চিন্তা করছো। কিন্তু আদালতে 30 বছর বসে একটা জিনিস শিখেছিলাম, ভয় অনেক সময় মিথ্যে বলে, কিন্তু পেটের ভেতরকার অস্থিরতা বা গাট কখনো মিথ্যে বলে না। সেই মুহূর্তে আমার মনের ভেতরকার সেই অস্থিরতা চিৎকার করে বলছিল, পালাও, এখনই পালাও। আমি দেওয়ালে লাগানো ঘড়ির দিকে তাকালাম। 12:15। পুরো পাড়া ঘুমাচ্ছে। বাইরে হালকা হাওয়া বইছিল, জানলার পর্দাগুলো দুলছিল। আমি এক মুহূর্ত নষ্ট করলাম না। ধীরে ধীরে ঘর থেকে বেরোলাম। মেঝের সেই 3 নম্বর কাঠের তক্তাটা সযত্নে এড়িয়ে গেলাম, যা সবসময় মরমর করে আওয়াজ করত। সিঁড়ি দিয়ে উপরে আমাদের বেডরুমের দিকে গেলাম। দরজা অর্ধেক খোলা ছিল। ভেতরে আমার স্ত্রী সুষমা অঘোর ঘুমে আচ্ছন্ন। চোখের নিচে কালো দাগ। গত 30 দিনের প্রতিটা চোখের জল যেন সেই দাগে মিশে গিয়েছিল। 1 মাস হয়ে গিয়েছে আমার ছেলে আরব নিখোঁজ। কোনো দুর্ঘটনার খবর নেই, কোনো ফোন নেই, কোনো মুক্তিপণও চাওয়া হয়নি। শুধু সেটুকুই জানা যে সে সকালে সাইটে মিটিং আছে বলে বেরিয়েছে আর কোনো দিন ফিরে আসেনি। পুলিশ এফআইআর দায়ের করেছে, শহরের আনাচে কানাচে তল্লাশি হয়েছে, সিসিটিভি ফুটেজ দেখা হয়েছে, কিন্তু ফলাফল শূন্য। আর এই 30 দিনে আমাদের বৌমা রিয়া আমাদেরই বাড়ির গেস্ট রুমে এসে আস্তানা গেড়েছিল। হাতে 2টো সুটকেস, মুখে কান্না, গলায় দুঃখ, আর প্রতি 2 দিন অন্তর একটাই প্রশ্ন, পাপাজি, বিমার ফাইলগুলো কোথায় রাখা আছে? আরব যদি না ফেরে তবে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তখনও লক্ষ্য করেছিলাম ওর চোখে জল ছিল ঠিকই, কিন্তু সেই শূন্যতা ছিল না যা সত্যি ভেঙে পড়া কোনো মানুষের চোখে থাকে। ও ঠিক জায়গায় কাঁদত ঠিকই, কিন্তু ওর নজর প্রায়ই ভুল জায়গায় আটকে থাকত, তিজোরি, আলমারি কিংবা আমার স্টাডি রুমের চাবির ওপর। কিন্তু সেই রাতে ওই 1 মিনিটের ফোনটা আমার মনের সব সন্দেহকে আগুনের মতো জ্বালিয়ে দিল। আমি বিছানার কাছে গিয়ে সুষমার মুখে আলতো করে হাত রাখলাম। ও চমকে জেগে উঠল। ওর চোখ দুটো পুরোপুরি খুলে গেল। ভয় পেও না, আমি ওর কানের কাছে ফিসফিস করে বললাম, আমি আছি, শুধু আমার কথা মন দিয়ে শোনো। এখনই কোনো প্রশ্ন না করে পোশাক বদলে নাও, আর দরকারি কাগজগুলো নিতে আমাকে সাহায্য করো। আমাদের এখনই বাড়ি ছাড়তে হবে। রাঘব, কি হয়েছে? আরব ফোন করেছিল। আমি ওর চোখের দিকে তাকিয়ে বললাম, ও বেঁচে আছে, আর ও বলেছে আজ রাতে এই বাড়ি জ্বলবে আমাদের সাথে। 1 মুহূর্তের জন্য ওর চোখে আশার আলো চমকে উঠল। ও বেঁচে আছে, কিন্তু পরের মুহূর্তেই সেই চোখ ভয়ে বড় বড় হয়ে গেল। বাড়ি জ্বলবে? আমি সব বুঝিয়ে বলবো। আমি ওর হাত শক্ত করে ধরলাম। এখন শুধু আমাকে বিশ্বাস করো, যতটা সম্ভব শান্ত থাকতে হবে। বহু বছর আগে যখন আমি জেলা জাজ ছিলাম, রাতে প্রায়ই পুলিশ কোনো কেসের প্রয়োজনে বাড়িতে আসত। সেই সময়ও সুষমা কখনো ঘাবড়ে যেত না। আজকেও ও শুধু 2টো দীর্ঘশ্বাস নিল এবং উঠে আলমারির দিকে এগিয়ে গেল। পাসপোর্ট, জমির কাগজ, আরবের ফাইল, তোমার রিটায়ারমেন্টের ডকুমেন্টস সব তিজোরিতে আছে। ও
ও নিজেকে শান্ত করে বলল, আমি বের করছি। নিচে গেস্ট রুমে আমাদের বৌমা রিয়া হয়তো গভীর ঘুমে ছিল, অন্তত ওপর থেকে দেখে তো তাই মনে হচ্ছিল। সন্ধ্যায় ওই সুষমার কাঁধে মাথা রেখে কাঁদবে কাঁদবে বলেছিল, মাম্মিজি, আপনাদের ছাড়া আমি ভেঙে পড়ব, আর কটা দিন আমাকে এখানেই থাকতে দিন। আর এখন আমার ছেলে বলছে সেই বৌমাই আমাদের আগুনে ঝলসাতে চলেছে। আমি তাড়াহুড়ো করে তিজোরির নম্বর ঘোরালাম। ধাতব একটা হালকা ক্লিক শব্দ আমার কানে বোমার মতো লাগল। কিন্তু বাড়ি তখনও নিস্তব্ধ ছিল। ভেতর থেকে ফাইল, কিছু দরকারি গয়না, কিছু নগদ টাকা যা হাতে এলো সব একটা বড় লেদারের ব্যাগে ভরে নিলাম। বেশি কিছু নিও না, আমি সুষমাকে বললাম। আমাদের দেখে যেন মনে হয় আমরা কোথাও রাত কাটাতে যাচ্ছি। যদি কেউ দেখে ফেলে তবে যেন সন্দেহ না হয়। কেউ মানে রিয়া? সুষমার গলা হালকা কেঁপে উঠল। আমি কোনো জবাব দিলাম না। কখনো কখনো নীরবতা সম্মতির চেয়েও বেশি বিপজ্জনক হয়। আমরা দুজনে আলো না জ্বালিয়ে সিঁড়ি দিয়ে নামতে লাগলাম, প্রতিটি পদক্ষেপ মেপে মেপে। নিচের ড্রয়িং রুমে আমাদের কাটানো এত বছরের স্মৃতিরা অন্ধকারে ঘুমিয়েছিল। দেওয়ালে আরাবের ছোটবেলার ছবি, আমার গাউন, সুষমার পছন্দের শোপিস, সেই কফি মগ যাতে আমি রোজ রাতে চা খেতাম। আজ প্রথমবার মনে হল এই বাড়ির দেওয়াল আর আসবাবের চেয়েও বেশি একটা জীবন্ত শরীর, আর কেউ যেন তলে তলে ওর শিরায় বিষ ঢালছে। আমরা সোজা পিছনের দরজা দিয়ে গ্যারেজে পৌঁছলাম। গাড়ির চাবি? সুষমা ফিসফিস করে জিজ্ঞেস করল। আমার কাছে আছে, পকেট হাতড়ে বললাম। কিন্তু ইঞ্জিন এখন স্টার্ট করব না। বাইরের মেইন গেটটা অটোমেটিক ছিল, বোতাম টিপলেই বিকট আওয়াজে খুলত। ওটা করলে অর্ধেক পাড়া জেগে যেত, আর যাকে সবচেয়ে বেশি জাগানো উচিত নয় সেই রিয়া সবার আগে জেগে যেত। আমি উপরের রেলিংয়ের দিকে একবার তাকালাম, কোনো নড়াচড়া নেই। তারপর ধীরে ধীরে গিয়ে গেটের পুরনো ম্যানুয়াল হ্যান্ডেলটা ধরলাম, নিচের দিকে টানলাম। লোহার চেনটা হালকা খড়খড় করল। গেটটা প্রায় নিঃশব্দে উপরে উঠে গেল। পুরনো অভিজ্ঞতা আর পুরনো ভয় দুটোই সেই মুহূর্তে কাজে দিচ্ছিল। তুমি ড্রাইভারের সিটে বসো, আমি সুষমাকে বললাম, কিন্তু ইঞ্জিন চালু করবে না। আমি পেছন থেকে গাড়িটা ঠেলব। রাস্তাটা ঢালু, গাড়ি নিজে থেকেই নিচে নেমে যাবে। সুষমা কোনো প্রশ্ন করল না। ও গিয়ে সিটে বসল, ব্যাগটা নিজের কোলে শক্ত করে চেপে ধরল। আমি গাড়ির পেছনে হাত রাখলাম। দীর্ঘশ্বাস নিয়ে হালকা একটা ধাক্কা দিলাম। আমাদের পুরনো সেডান গাড়িটা ধীরে ধীরে পেছনের দিকে গড়াতে শুরু করল। টায়ারের হালকা ঘষ্টানোর আওয়াজ কংক্রিটার উপর শোনা যাচ্ছিল, কিন্তু রাতের হাওয়া আর দূরে কোনো কুকুরের ডাকার আওয়াজে সেই শব্দ চাপা পড়ে গেল। যখন আমরা গেট পার হচ্ছিলাম, আমি এক মুহূর্তের জন্য দাঁড়ালাম। অভ্যাসবশত রিয়ার ভিউ মিরারে তাকালাম, শুধু দেখার জন্য যে গাড়িটা গেটে কোথাও ঘষা খাচ্ছে কিনা। আর ঠিক তখনই সেই ছোট্ট আয়নাটাতে আমার পৃথিবী ওলটপালট হয়ে গেল। বাড়ির পাশের অংশ থেকে, যেখানে আমার স্টাডি রুম ছিল, সেখান থেকে একটা ছায়া বেরোচ্ছিল। কালো রঙের জামাকাপড়, চুল পেছনে বাঁধা, হাতে লাল প্লাস্টিকের একটা বড় জার, যেমনটা পেট্রোল পাম্পে পাওয়া যায়। ওরিয়া ছিল, আমার বৌমা। ও সোজা দেওয়ালের কাছে গেল, সাবধানে এদিক ওদিক তাকাল, তারপর জারের ঢাকনা খুলল। আমার নাকে তীব্র একটা গন্ধ এলো, কেরোসিন বা পেট্রোল কিছু একটা নিশ্চয়ই ছিল। ধীরে ধীরে অত্যন্ত সাবলীলভাবে, যেমন আটা মাখার সময় জল ঢালা হয়, ও দেওয়ালের ধার দিয়ে তরলটা ঢালতে শুরু করল। ওর মুখে কোনো তাড়াহুড়ো ছিল না, ভয় ছিল না, শুধু একটা ঠান্ডা ভাব, কাজে বেরোনো কোনো শ্রমিকের মতো একাগ্রতা। আমার আঙুলগুলো স্টিয়ারিংয়ের উপর শক্ত হয়ে বসল। গাড়িটা এখন রাস্তার দিকে মুখ করা, কিন্তু আমার নজর শুধু আয়নার ওপর আটকে ছিল। রাঘব, সুষমা ধীর করায় বলল, কি দেখছ? নড়বে না, আমি প্রায় নিঃশব্দে বললাম, আর ওদিকে তাকাবে না, মাথা নিচু করে থাকো। আমি দেখলাম রিয়া ধীরে ধীরে আমাদের স্টাডি রুমের জানলার নিচে দেওয়াল বরাবর পেট্রোলের একটা মোটা রেখা তৈরি করছে। ও ঠিক সেখানেই ঢালছিল যেখান থেকে পুরনো কাঠের বিম শুরু হয়েছিল। আমি জানতাম একটা স্ফুলিম আর ওই বিমটা আগুন ধরে নেবে। কিছুক্ষণের মধ্যেই পুরো ঘরটা চুল্লিতে পরিণত হবে। ও সেই রেখাটা ধীরে ধীরে বাড়ির প্রধান দরজা পর্যন্ত টেনে আনল, যেন কোনো পুজোর থালা নিয়ে যাচ্ছে, এতটাই মন দিয়ে। তারপর পিছিয়ে গিয়ে নিজের কাজটা দেখতে লাগল, ঠিক যেমন কোনো শিল্পী তার আঁকা ছবি দেখে। আমার বুকের ভেতর আগুন জ্বলছিল, কিন্তু আমি নড়লাম না। গাড়িটা নিউট্রালে রেখে ধীরে ধীরে ব্রেক ছেড়ে দিয়ে ওটাকে রাস্তার দিকে গড়িয়ে যেতে দিলাম। যখন একটু দূরে এলাম, কলোনির ল্যাম্প পোস্টের আলো পেছনে চলে গেল, আর চাঁদের হালকা আলো আমাদের চারপাশে ছড়িয়ে পড়ল। রাস্তায় আসতেই আমি প্রথমবার ইগনিশন ঘোরালাম। ইঞ্জিনটা হালকা খুক খুক করে জেগে উঠল।
এবার বলবে কি হয়েছে? সুষমার গলা কাঁপছিল। রিয়া কোথায়? আমি রাস্তার মোড় পর্যন্ত গাড়িটা নিয়ে গেলাম। সেখানে একটা বড় ঝোপের আড়ালে গাড়িটা এমনভাবে দাঁড় করালাম যাতে আমাদের বাড়িটা পরিষ্কার দেখা যায়, কিন্তু কেউ যেন আমাদের দেখতে না পায়। রিয়া, আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম। ও বাড়ির চারপাশে পেট্রোল ঢালছে। সুষমা 1 সেকেন্ডের জন্য আমার দিকে তাকালো, তারপর বাড়ির দিকে, তারপর নিঃশব্দে সিটে এলিয়ে পড়ল। ওর ঠোঁট নীল হয়ে আসছিল। ও আমাদের মেরে ফেলবে। ও তো এটাই চায়। আমি দাঁতে দাঁত চেপে বললাম। কিন্তু আজ আমরা ওর স্ক্রিপ্ট মেনে চলব না। আমি আমার মোবাইল বের করে ইমার্জেন্সি নম্বর ডায়াল করলাম। এখনই নিজের নাম বলবেন না, আমার ভেতরের বিচারক সত্তাটা বলে উঠল। শুধু আগুনের খবর দিন, বাকি কথা পরে হবে। আমি একটা ছোট মেসেজ দিলাম। অমুক কলোনি, অমুক বাড়ি নম্বর। কেউ বাড়ির চারপাশে পেট্রোল ঢালছে, তাড়াতাড়ি দমকল পাঠান। ওপাশ থেকে জবাব এলো, টিম বেরোচ্ছে। আমি কলটা কেটে দিলাম। কয়েক সেকেন্ড পর আমরা দেখলাম রিয়া নিজের পকেট থেকে একটা ছোট লাইটার বের করল। ও দুবার ওটা জ্বালানোর চেষ্টা করল। তৃতীয়বারে একটা ছোট্ট নীলচে হলুদ শিখা জ্বলে উঠল। সেই শিখাটা ও পেট্রোল ভর্তি লাইনের এক প্রান্তে ছুঁয়ে দিল। এক মুহূর্তের জন্য যেন সব থমকে গেল। তারপর হঠাৎ গর্জন করে আগুন পেট্রোল ধরে নিল। প্রথমে ওটা একটা সরু ফিতের মতো দেওয়ালের নিচে ছুটল, তারপর হঠাৎ করে দাউ দাউ করে ছড়িয়ে পড়ল। কয়েক সেকেন্ডের মধ্যেই আমাদের স্টাডি রুমের জানলার নিচের অংশটা জ্বলতে শুরু করল। জানলার পর্দায় আগুন লেগে গেল। হে ভগবান! সুষমার মুখ থেকে একটা চাপা চিৎকার বেরোল। আমি শুধু তাকিয়ে থাকলাম। আগুন ক্রমশ উপরে উঠতে লাগল। কাঠের বিমের ফাঁক দিয়ে ধোঁয়া বেরোতে শুরু করল। ওই জানলার কাছের পেছনে সেই স্টাডি রুম, যেখানে আমি শত শত ফাইল পড়েছি, রায় লিখেছি, আরবের সাথে বসে দাবা খেলেছি, সব কিছু এখন লেলিহান আগুনের আড়ালে হারিয়ে যাচ্ছিল। রিয়া একবারও উপরের জানলার দিকে তাকালো না। ও লাইটার বন্ধ করল, পেট্রোলের খালি জারটা তুলল, আর বেশ আয়েশ করে নিজের গাড়ির দিকে হেঁটে গেল। গাড়ি স্টার্ট হলো, হেডলাইট ছাড়াই। ধীর গতিতে ও কলোনি থেকে বেরিয়ে গেল। সম্ভবত ও নিশ্চিত ছিল যে আমরা দুজনে ঘুমাচ্ছি এবং কিছুক্ষণের মধ্যেই দুজন দুর্ভাগ্যবান বৃদ্ধ মানুষ আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। ওর চলে যাওয়ার প্রায় আধ মিনিট পর আমি কারের লাইট বন্ধ করলাম, কিন্তু ইঞ্জিন চালু রাখলাম। আমরা সেই ঝোপের আড়ালেই লুকিয়ে বসে থাকলাম। কিছুক্ষণ পর দমকলের সাইরেনের আওয়াজ শোনা যেতে লাগল। আমাদের বাড়িটা এখন সত্যি সত্যিই জ্বলছিল। উপরে আমাদের বেডরুম, যেখানে 1 ঘন্টা আগেও আমরা শোয়ার কথা ভাবছিলাম, আগুনের গ্রাসে চলে গিয়েছিল। একটা জানলার কাঁচ হঠাৎ করে ভেঙে পড়ল, কাঁচের টুকরো নিচে আছড়ে পড়ল। আমরা ওখানে থাকতাম রাঘব, সুষমা ডুকরে কেঁদে উঠল। আমরা ওখানেই থাকতাম যদি আরবের ফোন না আসত। আমার গলাতেও কিছু একটা আটকে গিয়েছিল। ছেলেটা নিজের নরক থেকে আমাদের কোনোভাবে বাঁচিয়ে নিল। আমি বললাম, এর মানে ও বেঁচে আছে, আর ও যদি বেঁচে থাকে তবে আমাদের গল্প শেষ হয়ে যায়নি সুষমা, বরং এই তো শুরু হলো। আমি গ্যারেজের সামনে দিয়ে যাওয়া দমকলের গাড়িগুলো দেখলাম। লাল নীল আলো ধোঁয়ায় মিশে যাচ্ছিল। আমরা ওখানে বেশিক্ষণ থাকতে পারতাম না। যদি কেউ আমাদের গাড়ি চিনে ফেলত বা দমকলের কর্মীরা আমাকে দেখে ফেলত, তবে এই খবর সোজা রিয়ার কাছে পৌঁছে যেত যে আমরা বেঁচে আছি। আমাদের বেরোতে হবে, আমি ধীর গলায় বললাম। আপাতত আমরা মারা গিয়েছি, দুনিয়ার জন্য, পড়শিদের জন্য, এমনকি রিয়ার জন্যেও। আমাদের যদি আরব পর্যন্ত পৌঁছতে হয় তবে নিজেদের ভূত হতে হবে। কোথায় যাব? শহরের বাইরে কোনো ছোট লজে গিয়ে নগদে ঘর নেব, ভুয়া নামে এন্ট্রি করব, কোনো পরিচয় থাকবে না, কোনো আত্মীয় নেই, বন্ধু নেই, শুধু তুমি, আমি আর এই ফাইলগুলো। আমি রিয়া ভিউ মিরারে শেষবারের মতো নিজের বাড়িটাকে দেখলাম। আগুন এখন ছাদ পর্যন্ত পৌঁছে গিয়েছে। লকলকে শিখা আকাশ ছোঁয়ার চেষ্টা করছে। সেই বাড়িটা যেখানে ৩০ বছরের সংসার, ২৫ বছরের পিতৃত্ব আর আমার পুরো চাকরির স্মৃতি জড়িয়েছিল, আজ তা ছাই হয়ে যাচ্ছিল। কিন্তু সেই ছাই থেকেই একটা নতুন জিনিসের জন্ম হতে চলেছিল, ন্যায় বিচার। আমি গাড়ির চাকা ঘোরালাম আর কলোনি থেকে বেরিয়ে পড়লাম। প্রায় আধ ঘন্টা পর আমরা হাইওয়ের ওপর ছিলাম। সুষমা চুপ ছিল, কিন্তু ওর হাত দুটো একে অপরকে এত জোরে ধরেছিল যে আঙুলগুলো সাদা হয়ে গিয়েছিল। এখন কি হবে? ও ধীর ঘনায় জিজ্ঞেস করল। এখন আমি বললাম, জজ রাঘব মেহরা নয়, আরবের বাবা কথা বলবে। সেই মানুষটা নয় যে সিস্টেমের উপর ভরসা করে, বরং সেই বাবা যে নিজের ছেলের জন্য সিস্টেমকে দিয়ে কাজ করিয়ে নেবে। দেরি রাতে আমরা শহরের বাইরের অংশে একটা ছোট পুরনো লজে দাঁড়ালাম। বাইরে টিমটিমে বাল্বের হলুদ আলো, একটা ভাঙা বোর্ড যার অর্ধেক অক্ষর মুছে গিয়েছে। আমি রিসেপশনে গেলাম। সেখানে বসে থাকা বুড়ো মানুষটা বেশি প্রশ্ন না করেই বলল, নাম? আমি 1 সেকেন্ড ভাবলাম, তারপর বললাম, জিতেন্দ্র শর্মা। সুষমা আমার দিকে তাকালো। আমরা দুজনেই জানতাম সেই মুহূর্ত থেকে আমাদের পুরনো জীবন সত্যিই শেষ হয়ে গিয়েছে। ঘরটা ছোট ছিল, একটা ফ্যান, পুরনো চাদর, দেওয়ালে একটা ঝাপসা ভগবানের ছবি। কিন্তু সেই রাতের জন্য এই জায়গাটাই আমাদের কাছে কোনো প্রাসাদের চেয়ে কম ছিল না, কারণ আমরা বেঁচে ছিলাম। দরজা বন্ধ হতেই সুষমা ফুঁপিয়ে কেঁদে উঠল।
আমাদের বাড়ি, আমাদের সব জিনিস, আমাদের সব কিছু পুড়ে গেল রাঘব। আমি প্রথমবার নিজেকে বসতে দিলাম, ব্যাগটা মেঝেতে রাখলাম, ওর দিকে তাকিয়ে বললাম, তাতে কি হয়েছে? কিছু কাগজ, অল্প টাকা, কিছু গয়না আর 2টো পাসপোর্ট, ব্যাস। সব কিছু জ্বলেনি। আমাদের সবচেয়ে বড় সম্পদ এখনও বেঁচে আছে, আমাদের ছেলে। আরও যতক্ষণ কোথাও নিঃশ্বাস নিচ্ছে ততক্ষণ আমিও নিঃশ্বাস নেব ওর জন্য। আমি ব্যাগ থেকে আমার পুরনো খাতাটা বের করলাম। ওটা সেই কালো চামড়ার নোটবুক যাতে আমি নিজের বিশেষ কেসগুলোর নোট লিখতাম। আমি ওটা খুললাম আর প্রথম লাইনটা লিখলাম, দিন 30, রাত 12:43, আরবের কল, সতর্কতা, বাড়িতে অগ্নিকাণ্ড, সন্দেহভাজন রিয়া। সুষমা চোখ মুছতে মুছতে জিজ্ঞেস করল, তুমি এখনও জজের মতো নোট লিখছ? আজ থেকে এই নোটগুলো শুধু জজের নয়, একজন বাবারও, আমি বললাম। এই প্রতিটা লাইন সেদিন কাজে আসবে যেদিন আমরা আদালতে দাঁড়িয়ে সত্যিটা বলবো আর রিয়ার দিকে তাকাবো, ঠিক যেমনটা এতদিন অপরাধীদের দিকে তাকিয়ে এসেছি। যদি আমরা সেখানে পৌঁছতে পারি তবে? সুষমার গলা খুব নিচু ছিল। আমি ওর চোখের দিকে তাকিয়ে বললাম, আমরা পৌঁছব, কারণ আজ রাতে যে আমাদের পুড়ে যাওয়া থেকে বাঁচিয়েছে সে আমাদের হারতেও দেবে না। আমি ঘড়ির দিকে তাকালাম। রাত 2টো বেজেছিল। বাইরের রাস্তায় ট্রাকের হেডলাইটের আলো জানলার ফাঁক দিয়ে ঘরে এসে পড়ছিল। আমি মোবাইলের স্ক্রিনে কল হিস্ট্রিটা দেখলাম। সেই অজানা নম্বরটা এখনও সেখানে একাই পড়েছিল। আবার ফোন করলে সেই পুরনো যান্ত্রিক আওয়াজ আসত। এই নম্বরটির কোনো অস্তিত্ব নেই। আরব কোথায় ছিল? কি অবস্থায় ছিল? কার কাছে ছিল? আর ওর সেই বারবার ভেঙে যাওয়া নিঃশ্বাসের পেছনে কোন নরক দাঁড়িয়েছিল? আমি কিছুই জানতাম না, কিন্তু এটুকু পরিষ্কার ছিল, আমার বৌমা রিয়া একা এই খেলা খেলছে না। ওর পেছনে এমন কেউ আছে যার আগুন, বিমা আর লোভ, 3টে বিষয়ের ওপরেই ভালো দখল আছে। কাল সকালে আমি ধীর গলায় বললাম, আমি প্রথম ফোনটা করব আমার সেই পুরনো বন্ধুকে যে রিটায়ার করার আগে ক্রাইম ব্রাঞ্চে ছিল। ওকে কেস নয়, সত্যিটা শোনাব। তারপর আমরা দুজনে মিলে এমন এক জাল বুনব যাতে রিয়ার প্রতিটা নিঃশ্বাস গোনা হবে। আমি নোটবুকটা বন্ধ করলাম, কিন্তু মনটা খোলাই থাকল। আসন্ন লড়াইয়ের কথা ভেবে আমার মনটা অস্থির হচ্ছিল। আমি তখন জানতাম না যে জাল আমি বুনতে চলেছি তার এক কোণে আমারই ছেলে বন্দী থাকবে, আর অন্য কোণে আমার বৌমা হাসি মুখে দাঁড়িয়ে থাকবে। ভোরের প্রথম আলো ঘরের আধা ভাঙা জানলা দিয়ে ভেতরে ঢুকছিল, কিন্তু আমাদের জন্য রাত তখনও শেষ হয়নি। ফ্যানটা ধীরে ধীরে ঘুরছিল। রাস্তা দিয়ে যাওয়া ট্রাকের আওয়াজ মাঝে মাঝে দেওয়ালে ধাক্কা খেয়ে ঘরে আসছিল। সুষমা কখন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গিয়েছে ও নিজেও বুঝতে পারেনি। আমি সারা রাত জেগে থাকলাম। কখনো ছেলের মুখ চোখের সামনে আসছিল, কখনো জ্বলন্ত বাড়ির ছবি। ভোর 5টার দিকে ওর চোখ খুললে ও সবার আগে আমার দিকে তাকাল। তুমি এখনো জেগে আছো? ও ক্লান্ত গলায় জিজ্ঞেস করল। আজ ঘুমনোর দিন নয়, আমি হালকা হাসির চেষ্টা করে বললাম, আজ শুরুর দিন। আমি আমার পুরনো ফোনটা তুললাম। তাতে এমন কিছু নম্বর ছিল যা আমি বহু বছর ডায়াল করিনি, কিন্তু ভরসা ছিল যে ফোন ধরবে নিশ্চয়ই। একটা নামে আমার আঙুল এসে থেমে গেল, ওঙ্কার পাতিল। একসময় শহরের ক্রাইম ব্রাঞ্চের তুখোর ইন্সপেক্টর ছিল, আমার কোর্টে বহু বড় বড় কেসে সাক্ষ্য দিয়েছে। এখন রিটায়ার করে একটা ছোট সিকিউরিটি কনসালটেন্সি চালায়। আমি নম্বর ডায়াল করলাম। 2বার বেল হওয়ার পর কেউ একজন ঘুম জড়ানো গলায় বলল, হ্যালো, কে? ওঙ্কার, আমি রাঘব বলছি। ওপাশে কয়েক সেকেন্ড নিস্তব্ধতা, যেন মস্তিষ্ক পুরোপুরি জেগে ওঠার চেষ্টা করছে। তারপর হঠাৎ ওর গলা পাল্টে গেল, আরে মেহরা সাহেব, এত বছর পর সব ঠিক আছে তো? এত ভোরে সব ঠিক থাকলে তোমাকে ফোন করতাম না। আমি বললাম, তোমার সাথে দেখা করতে চাই, এখনই, একান্তে, অন্য কেউ যেন না থাকে। ওঙ্কার আর প্রশ্ন না করে বলল, জুনাবাজারের কাছে সেই পুরনো চায়ের দোকানটা আছে না, যেখানে আপনি সবসময় চিনি কম আর আদা বেশি দিয়ে চা খেতেন? আধ ঘন্টার মধ্যে সেখানেই। আমি 15 মিনিটে পৌঁছে যাব, আমি উত্তর দিলাম। আমি ফোন কেটে সুষমার দিকে ফিরলাম। আমি এখনই দেখা করে আসছি, আমি বললাম। তুমি এখানেই থাকবে, দরজা ভেতর থেকে লক করে রাখবে, অপরিচিত কারোর জন্য খুলবে না। যদি আমি 3-4 ঘন্টাও না ফিরি তবে ঘাবড়াবে না, শুধু অপেক্ষা করবে। তুমি একা যাবে? ও চিন্তিত স্বরে জিজ্ঞেস করল। হ্যাঁ, আমি মাথা নাড়লাম। যত কম লোক এখন আমাদের ব্যাপারে জানবে ততই মঙ্গল। বৃষ্টি তখনই কাজে আসে যখন মেঘ সঠিক জায়গায় ফাটে, সব জায়গায় নয়। ও ধীরে করে আমার হাতটা ধরল।
শুধু একটা কথা দাও, কোনো বিপজ্জনক কাজ করার আগে এটা মনে রেখো যে তোমার শুধু একটা ছেলে নয়, একটা স্ত্রীও আছে। ফিরে এসো জীবিত। আমি ওর চোখের দিকে তাকালাম। কথা দিচ্ছি, এখনও আমাদের কাজ শেষ হয়নি। আমি লড়াই না করে হার মানার লোক নই। লজ থেকে বেরোনোর সময় আমি চারদিকে নজর বোলালাম। চেনা কোনো মুখ ছিল না। আমি অটো নিয়ে জুনা বাজারের দিকে চললাম। শহর তখনও পুরোপুরি জেগে ওঠেনি। সবজিওয়ালারা তাদের ভ্যান সাজাচ্ছিল, দুধওয়ালারা সাইকেলে ক্যান নিয়ে যাচ্ছিল। পুরনো চায়ের দোকানের বাইরে ২-৩ জন বৃদ্ধ লোক আগেই বসে পড়েছিল। এমন সব মানুষ যাদের সকালের প্রথম চা ছাড়া দিনটা অসম্পূর্ণ মনে হয়। আমি চারদিকে তাকালাম। কিছুক্ষণের মধ্যেই সাদা হাফ শার্ট আর জিন্স পরা, হালকা মেদযুক্ত গোফওয়ালা এক ব্যক্তি আমার দিকে হাত নাড়ল। মেহেরা সাহেব। আমি এগিয়ে গিয়ে ওর সাথে দেখা করলাম। এত বছর পরেও ওর চোখের তীক্ষ্ণতা কমেনি। আপনি তো এখনও আগের মতোই আছেন, ও হেসে বলল। শুধু চুলে একটু বেশি সাদা রং ধরেছে আর তোমার পেটটাও একটু বেশি গোল হয়েছে। আমি প্রথমবার হালকা হেসে বললাম, কিন্তু পরের মুহূর্তেই আমাদের মুখ গম্ভীর হয়ে গেল। কি হয়েছে? ওমকার সরাসরি প্রসঙ্গে এলো। আপনার গলা শুনে মনে হচ্ছিল বিষয়টা নিছক খেলা নয়, বরং যুদ্ধ। আমি দীর্ঘশ্বাস নিলাম। ১ মাস আগে আমার ছেলে আরব নিখোঁজ হয়েছে। আমি শুরু করলাম। পুলিশ নিজের সাধ্যমতো চেষ্টা করেছে, কিন্তু কিছুই মেলেনি। কাল রাতে হঠাৎ একটা অজানা নম্বর থেকে ফোন এলো। সেই কণ্ঠস্বর দুর্বল, ভাঙা, কিন্তু ওটা আমার ছেলে। ও শুধু এটুকুই বলল যে মাম্মিকে নিয়ে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যান, আজ রাতে বাড়ি জ্বলবে। ওমকারের চোখ সরু হয়ে গেল। আর জ্বলল? হ্যাঁ, আমি ধীর গলায় বললাম। আর আগুন লাগালো আমার নিজের বৌমা। আমি ওকে রাতের সব কথা বলে দিলাম, কিভাবে আমরা নিঃসারে বাড়ি ছাড়লাম, কিভাবে আমি আয়নায় রিয়াকে পেট্রোল ঢালতে দেখলাম, কিভাবে ও লাইটার দিয়ে আগুন লাগালো, আর কিভাবে আমরা দূর থেকে নিজেদের বাড়ি পুড়তে দেখলাম। ওমকার শুনছিল। ওর আঙুল কাপের কিনারায় ঘুরছিল। ওর পুরনো অভ্যাস, যখনও গভীর চিন্তায় থাকত। বৌমার নাম? ও জিজ্ঞেস করল। রিয়া, আমি বললাম। আরাভের সাথে ওর বিয়ের ৬ বছর হয়েছে। ওপর থেকে সব ভালো দেখাত, কিন্তু গত ১ বছর ধরে আমি ওর চোখে অন্য কিছু দেখতাম, লোভ আর তাড়াতাড়ি বড়লোক হওয়ার এক অদ্ভুত অস্থিরতা। অন্য কোনো লোক? ওমকার সরাসরি জিজ্ঞেস করল। আমি মাথা নাড়লাম। নিশ্চিত নই, কিন্তু সন্দেহ আছে। আরব নিখোঁজ হওয়ার ২ দিন আগে হঠাৎ একদিন বলেছিল, ড্যাড, রিয়া একটা নতুন কন্ট্রাক্টর পেয়েছে যে ওকে ইনভেস্টমেন্ট স্কিম বোঝাচ্ছে। সেই সময় আমি গুরুত্ব দিইনি। এখন মনে হচ্ছে ওই সূত্রটাই সবচেয়ে জরুরি। পুলিশকে কিছু জানিয়েছেন? ও পরের প্রশ্ন করল। দমকলকে বেনামি ফোন করেছিলাম যাতে সময় আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু নাম বলিনি। এখন যদি সরাসরি পুলিশের কাছে যাই আর বলি আমার বৌমা আমাদের পোড়ানোর চেষ্টা করেছে, তবে ওরা আমাকে হয় পাগল ভাববে অথবা সব কিছু রিয়ার সামনে ফাঁস করে দেবে। আর ও যদি সত্যি আরাফকে কোথাও বন্দি করে রাখে, তবে ও প্রথম কাজ কি করবে? সাক্ষ্য প্রমাণ মুছে ফেলা। অর্থাৎ আপনার ছেলেকে? ওমকার নিজেই উত্তর দিল। তাই আমার আগে প্রমাণ চাই। আমি বললাম, এমন প্রমাণ যা শুধু পুলিশ নয়, আদালতেও টিকে থাকবে। আমি জজ ছিলাম ওমকার, আমি জানি আধা খেচারা কেস কিভাবে ভেস্তে যায়। ওমকার চুপ হয়ে গেল। ও চায়ের শেষ চুমুকটা দিয়ে গ্লাসটা টেবিলে রাখল। ঠিক আছে, ও ধীর গলায় বলল। এখন এই কেস ক্রাইম ব্রাঞ্চের নয়, ওমকার পাতিলের। আর মেহরা সাহেব, আপনি শুধু একজন বাবা নন, আমার পুরনো জজও। আমি আপনাকে নিরাশ করব না। সবার আগে আমাদের কি করতে হবে? আমি জিজ্ঞেস করলাম। সবার আগে? ও বলল, রিয়া কোথায় আছে তা জানতে হবে। আপনার বৌমা হয়তো ভাবছে আপনারা দুজনেই পুড়ে মারা গিয়েছেন, ঠিক? হয়তো, আমি বললাম। আমরা তো ওখান থেকে সরাসরি বেরিয়ে এলাম। পড়শিরা কি ভাবছে আমি জানি না। এখনও পর্যন্ত কাউকে ফোনও করিনি, তাই ও এখন রিল্যাক্স মোডে থাকবে। শোক পালনের নয়, বরং জয়ের আনন্দ করার মোডে থাকবে, শপিং করবে, ওমকার বলল। যদি ওর পেছনে কোনো ঠিকাদার বা সঙ্গী থাকে, তবে এখন দুজনে নিজেদের সাকসেস প্ল্যান বানাচ্ছে। এখান থেকেই আমরা ওদের ধরব। ও নিজের পকেট থেকে পুরনো স্মার্টফোনটা বের করল। ২-৩টে নম্বর ডায়াল করল। বীরু, ওমকার বলছি।
হ্যাঁ, সেই পুরনো কেসওয়ালা ওমকার। শোন, আজ শহরে একটা মার্ডার কেস নয়, মার্ডার হওয়া থেকে বেঁচে যাওয়া একটা কেস আছে। লোকেশন পাঠাচ্ছি। নিজের দুজন ছেলেকে নিয়ে এখনই ওখানে পৌঁছা, কিন্তু দূর থেকে নজর রাখবি। শুধু গাড়ি আর লোকজনের মুভমেন্ট নোট করবি। কেউ ভিডিও রেকর্ড করতে পারলে আরও ভালো। আমি ডিটেলস পরে দেব। আমি ওর দিকে তাকালাম। তুমি কার লোকেশন দিলে? আপনার পুরনো বাড়ির, ও বলল। যদি আগুন লেগে থাকে তবে দমকল, পুলিশ, পুরসি সবাই ওখানে থাকবে। আর এমন সময় সবচেয়ে বড় অ্যাক্টিং কে করে? বেচারি বিধবা বৌমা। আমাদের দেখতে হবে রিয়া ওখানে কি করছে, কার সাথে কথা বলছে, কোথায় যাচ্ছে। তার আগেও কি কোনো ফোন করেছিল? কল রেকর্ডস দেখা দরকার। কল রেকর্ডস সরাসরি টেলিকম থেকে পাওয়া যায় না, ও কাঁধ হুঁচিয়ে বলল। কিন্তু আমাদের পুরনো শহরে কিছু ধার দেনা রয়ে গিয়েছে। চেষ্টা করব। আপাতত আমাদের শুধু ওকে ফলো করতে হবে, দূর থেকে না দেখে। পরের 2 ঘন্টা খুব ধীরে কাটল। আমি আর ওমকার ওর ছোট অফিসে বসে থাকলাম। একটা ঘর, 2টো চেয়ার, একটা পুরনো টেবিল, দেওয়ালে ভারতের ম্যাপ। সামনে ডেস্কে 3টে স্ক্রিন ছিল, যার মধ্যে 2টো বন্ধ। সুষমাকে তুমি নিরাপদ জায়গায় রেখেছ, এটা ভালো করেছ, ও বলল। কারণ রিয়া যদি বিন্দুমাত্র টের পায় যে তোমরা বেঁচে গিয়েছ, তবে ও সরাসরি প্ল্যান বিতে যাবে। আর প্ল্যান বি মানে জিম্মির মৃত্যু। আমি প্রতি 5 মিনিটে মোবাইলের স্ক্রিন দেখছিলাম, যেন কোনো অলৌকিক কিছু ওখান থেকেই বেরিয়ে আসবে। 2 ঘন্টা পর স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ কল এলো, বীরু নাম থেকে। ওমকার রিসিভ করল আর স্পিকার অন করল। হ্যাঁ বল, ওমকার বলল। সাহেব, আগুন তো বেশ বড় লেগেছিল। ওপাশ থেকে এক যুবকের গলা পাওয়া গেল, কিন্তু দমকল সামলে নিয়েছে। পড়শিরা বলছে ভেতরে থাকা বয়স্ক দম্পতি মনে হয় বাঁচেনি। কেউ আমাকে চিনতে পারেনি, যেমনটা আপনি বলেছিলেন। আমি দূরেই ছিলাম। আমার বুকটা এক মুহূর্তের জন্য আবার বসে গেল। দুনিয়ার কাছে আমি আর সুষমা সত্যি সত্যি মারা গিয়েছি। রিয়া? ওমকার জিজ্ঞেস করল। ওটাই তো মজার ব্যাপার সাহেব, বীরু বলল। বৌমা ম্যাডাম আগে এসে খুব কান্নাকাটি করলেন, মাম্মিজি, পাপাজি। তারপর কিছুক্ষণ পর শান্ত হয়ে গেলেন। পুলিশকে বললেন শ্বশুরবাড়ির লোকজন বিমা আর প্রপার্টির কাগজ সবসময় লুকিয়ে রাখত, উনি কিছুই জানেন না। উনি তো একা হয়ে গেলেন। আমি দাঁতে দাঁত চেপে থাকলাম। তারপর সাহেব 1 ঘন্টা ওখানে বসে সবার উপর নজর রাখলেন। তারপর হঠাৎ কোথাও যাওয়ার তাড়া শুরু হলো। এই তো 15-20 মিনিট আগে উনি নিজের গাড়িতে বসে বেরোলেন। আমি পেছনেই আছি, লোকেশন পাঠাচ্ছি। মোবাইলে একটা পিন এলো। শহরের একটা অভিজাত কফি শপ, যা একটা বড় মলের পাশে ছিল। ক্লাসিক, ওমকার বিড়বিড় করল। শহরের অর্ধেক পরকীয়া আর ষড়যন্ত্র ওই কফি শপগুলোতেই ধরা পড়ে। আমরা তাড়াতাড়ি বাইরে দাঁড়িয়ে থাকা আমার গাড়িটা নিলাম আর সেই দিকে রওনা হলাম। তুমি নিজে কেন আসছ? আমি জিজ্ঞেস করলাম। কারণ এখন এটা শুধু স্টিং অপারেশন নয়, আমার নিজের জজের কেস, ওমকার বলল। আর আমি নিজের চোখে না দেখে কাউকে বিশ্বাস করি না। কফি শপের পার্কিং একটু দূর থেকেই দেখা যাচ্ছিল। আমরা গাড়িটা একটু পেছনে গাছের আড়ালে রাখলাম। ওমকার ড্রয়ার থেকে একটা ছোট ক্যামেরা বের করল, যা দেখতে সাধারণ চশমার মতো। এটা? আমি জিজ্ঞেস করলাম। টেকনোলজিও মাঝে মধ্যে ভগবানের মতো কাজ করে, ও চোখ টিপে বলল। আমি ভেতরে গিয়ে শুধু চা খাবো আর দেখব আপনার বৌমা কার সাথে কতটা মিষ্টি কথা বলছে। বিপদ এখন নেই, ও এখন নিজেকে বিজয়ী ভাবছে। আর যে বিজয়ী নিজেকে নিরাপদ মনে করে, সেই সবচেয়ে বড় ভুল করে। ও চশমা পরে ভেতরে চলে গেল। আমি গাড়িতে বসে সবকিছু অনুভব করছিলাম, অস্থিরতা, রাগ, ভয়, আশা, সব একসাথে। 15-20 মিনিট পর ওমকার ফিরে এলো। ওর মুখে সেই হাসিটা ছিল যা আমি আগেও দেখেছি, যখন কোনো বড় অপরাধী হাতে নাতে ধরা পড়ত। আমি রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করলাম, আপনার বৌমা একা নেই? ও গাড়িতে বসেই বলল, ও একটা লোকের সাথে বসে আছে, বয়স প্রায় 35, শরীরটা ঠিকাদারদের মতো, হাতে সিমেন্ট আর কাদার দাগ, জামাকাপড় ঠিকঠাক, কিন্তু চলনবলনে গুন্ডামি আছে। দুজনে একই ফাইল দেখছিল। রিয়া বারবার একটা জায়গায় আঙুল দিয়ে দেখাচ্ছিল, বোধহয় প্রপার্টির কাগজ, আর হাসছিল যেন কোনো পার্টির প্ল্যানিং করছে। আমার মুঠি নিজে থেকেই শক্ত হয়ে গেল। কিছু শুনলে? আমি জিজ্ঞেস করলাম। অল্প অল্প, ও বলল। আপনার বৌমা বলছিল এখন তো রাস্তা পরিষ্কার, শুধু ওই পেপারটা পাওয়া যাক, তারপর দেখো 7 বছরও অপেক্ষা করতে হবে না। ঠিকাদার হেসে বলল, তুমি বলেছিলে না আমি সব সামলে নেব? একজন বুড়ো জাজ আর তার অসুস্থ বিবি,
দুজনেই তো এখন ছাই হয়ে গিয়েছে। আমার কানে যেন বোমার আওয়াজ হতে লাগল। ঠিকাদারের নাম? আমি নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করলাম। ওয়েটারকে টিপ দেওয়ার সময় ও বিলে সই করল। ওমকার হেসে বলল, হয়তো ওর অভ্যেস নিজের পরিচয় সব জায়গায় ছড়িয়ে রাখা। নাম লিখেছে কারেন সিং বিল্ডার্স। এই শহরে এমন 10 জন হবে, কিন্তু আমাদের কাছে ওর মুখের ভিডিও আছে, ওটাই যথেষ্ট। এবার আসল কাজ শুরু হবে। কি কাজ? এবার আমরা ওদের ফলো করব, ওমকার বলল, কিন্তু শুধু গাড়ি দিয়ে নয়, উপর থেকেও। উপর থেকে? আমি বুঝলাম না। ড্রোন, ও বলল। আমার অফিসে একটা ছেলে পার্ট টাইম কাজ করে, বিজয়। আগে বিয়ের ভিডিও বানাতো, এখন সে আমাদের জন্য চুপচাপ নজরদারি চালায়। তার ড্রোন মেঘের চেয়েও নিঃশব্দ, কোনো আওয়াজ নেই, শুধু চোখ। আমরা কফি শপ থেকে কিছুটা দূরে গাড়িতে বসে অপেক্ষা করতে থাকলাম। আধ ঘন্টা পর রিয়া আর করণ বাইরে বেরোল। রিয়ার মুখে ঠিক তেমনই দুঃখের মুখচ্ছবি ছিল, যেমনটা কিছুক্ষণ আগে পুড়ে যাওয়া বাড়ির সামনে ছিল। কিন্তু এবার তার চোখে একটা অন্যরকম চমক ছিল, যেন ভেতর থেকে কেউ জয়ের উৎসব পালন করছে। সে করণের হাত হালকা ছুঁয়ে হাসল, তারপর নিজের গাড়িতে গিয়ে বসল। করণ অন্য একটা গাড়িতে বসল, পুরনো এক এসইউভি। বীরু আর ওমকার ফোন মেলাল। তুমি করণের গাড়ির পেছনে যাও, আমি বৌমা ম্যাডামকে দেখে নেব। দুজনের লোকেশন আমাকে লাইভ পাঠাতে থেকো। কোনো হিরো সাজার দরকার নেই, শুধু দূরত্ব বজায় রাখো। পরের 2-3 ঘণ্টা এক অদ্ভুত ছোটাছুটির মধ্যে দিয়ে কাটল। রিয়া শহরের বিভিন্ন জায়গায় গেল। প্রথমে একটা ব্যাংক, তারপর একটা ইন্স্যুরেন্স অফিস, এরপর কোনো এক উকিলের সোসাইটির বাইরে কিছুক্ষণ থামল। প্রতিটি জায়গা থেকে বেরোনোর সময় তার মুখে এক অদ্ভুত তৃপ্তি ফুটে উঠত, যেন প্রতিটি অফিস থেকে বেরিয়ে সে নিজের পরিকল্পনার একটি নতুন সিঁড়িতে পা রাখছে। আমি গাড়িতে বসে প্রতিটি লোকেশন একটা ছোট কালো নোটবুক বা খাতায় লিখে নিলাম। সময়, জায়গা, সামনের বোর্ড কি ছিল, ভেতরে কতক্ষণ ছিল, সব কিছু। বিকেলের দিকে রিয়া কলোনির দিকে ফিরল, সম্ভবত কান্নাকাটি আর শোকের নাটকের ধারা বজায় রাখার জন্য। অন্যদিকে করণের গাড়ি শহর ছাড়িয়ে হাইওয়ের দিকে চলে গিয়েছিল। হাইওয়েতে যাওয়ার সময় বীরুর গলার স্বর ফোনে একটু চড়ে গেল। সাহেব, এ তো শহর ছেড়ে যাচ্ছে, পাশের মফস্বলগুলোর দিকে। দূরত্ব বজায় রাখো, ওঙ্কার তাকে বোঝাল। আরও যেখানেই কোনো নির্জন জায়গায় গাড়ি থামাবে সেখান থেকেই লোকেশন পাঠিয়ে দেবে। পরের কাজটুকু আমাদের। সন্ধ্যা নামার সময় আমরা আবার ওঙ্কারের অফিসে ফিরে এলাম। ক্লান্তি হাড়ের ভেতরে ঢুকে গিয়েছিল, কিন্তু চোখে ঘুমের লেশমাত্র ছিল না। তখনই স্ক্রিনে একটা নতুন লোকেশন ফুটে উঠল। শহর থেকে প্রায় 60 কিমি দূরে একটা ছোট গ্রামের কাছে। আশেপাশে ক্ষেত আর মাঝখানে একাকী একটা ফার্ম হাউস। এই দেখুন, ওঙ্কার ম্যাপে জুম করে বলল, এই জায়গাটা আমি আগেও দেখেছি, 2 বছর আগে এক চোরাচালানের কেসে। তখন তো খালি পড়েছিল। এরপর সে স্ক্রিন বদলে অন্য একটা উইন্ডো খুলল। ড্রোন ক্যামেরার লাইভ ফিড। বিজয় ড্রোনটা আগেই উড়িয়ে দিয়েছিল। ঝাপসা আকাশ থেকে নিচে তাকানো ক্যামেরার চোখে সেই ফার্ম হাউস পরিষ্কার দেখা যাচ্ছিল। টিনের ছাদ, ভাঙা দেওয়াল, চারদিকে কাঁটা তার। একদিকে পুরনো একটা টিউবওয়েল, অন্যদিকে টেম্পোর মতো একটা যানবাহন দাঁড়িয়েছিল। আর সেখানে সেই পুরনো এসইউভি, যেটা করণ চালাচ্ছিল। করণ ভেতরে আছে, স্পিকারে বিজয়ের কণ্ঠ শোনা গেল। সে বাইরে পার্ক করে সোজাসুজি ভেতরে চলে গেল। গত আধ ঘন্টা ধরে কেউ বাইরে বেরোয়নি। জানলাগুলো? আমি স্ক্রিন থেকে চোখ না সরিয়েই জিজ্ঞেস করলাম। বেশিরভাগ জানলাতেই ইট গাঁথা আছে সাহেব, বিজয় বলল। শুধু পেছনে একটা ছোট জানলা খোলা আছে, সেটিতেও লোহার মোটা গ্রিল লাগানো। ওঙ্কার ড্রোনটাকে ঘুরিয়ে পেছনের দিকে নিয়ে গেল। স্ক্রিনে বাড়ির পেছনের অংশ দেখা যেতে লাগল। সত্যিই একটা ছোট জানলা, যেখান থেকে হালকা হলুদ আলো বেরিয়ে আসছিল। আমি অজান্তেই নিজের নিঃশ্বাস আটকে ফেললাম। বেশি নিচে নামাবে না, ওঙ্কার বিজয়কে সতর্ক করল। কেউ টের পেলে ড্রোন লক্ষ্য করে গুলিও চালাতে পারে। শুধু এটুকুই দূরত্ব রাখো, যাতে ভেতরে কোনো নড়াচড়া হলে আমরা বুঝতে পারি। আমরা 3 জন কয়েক মিনিট নিঃশব্দে স্ক্রিন দেখতে থাকলাম। ফার্মহাউস বাইরে থেকে একদম শান্ত ছিল, যেন কোনো পরিত্যক্ত বাড়ি। কিন্তু সেই ছোট জানলাটা অনবরত জ্বলে ওঠার মতো মনে হচ্ছিল, যেন ভেতরে কেউ হাঁটাচলা করছে। হঠাৎ স্ক্রিনে হালকা একটা ছায়া দেখা গেল। কেউ পেছনের জানলার কাছে এলো, 2 সেকেন্ড দাঁড়িয়ে আবার পেছনে সরে গেল। শুধু ঝাপসা একটা আকৃতি দেখা গেল, যাতে বোঝা যাচ্ছিল সে একজন পুরুষ, রোগা পাতলা, কাঁধ ঝুলে পড়া, চলাফেরায় দুর্বলতা। জুম করো, আমি অজান্তেই সামনের দিকে ঝুঁকে বললাম। ড্রোন আরও একটু স্থির হল। ক্যামেরার ক্লোজ ইন ফিচারে ছবিটা কিছুটা পরিষ্কার হলো, কিন্তু এতটাই নয় যে মুখটা স্পষ্ট বোঝা যায়। শুধু এটুকু বোঝা গেল যে সেই ছায়াটির হাতে ভারী কিছু একটা ছিল, বোধহয় শিকল বা অন্য কোনো ধাতু। এ কি হতে পারে? বিজয় নিজেই অর্ধেক ভয় আর অর্ধেক কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল। আমার গলায় কিছু একটা আটকে গেল। ওঙ্কার ধীরে ধীরে শব্দ বেছে নিয়ে বলল, করণ যদি এই নির্জন জায়গায় কোনো কুঠুরি বানিয়ে কাউকে আটকে রেখে কাকে, তবে সম্ভাবনা কার সবচেয়ে বেশি?
আমার আঙুলগুলো নোটবুকের কিনারায় কাঁপছিল। তোমার ছেলে, আমার ভেতরের কণ্ঠস্বর বলল, কিন্তু মস্তিষ্ক তখনও বিচারকের মতো কাজ করছিল। দেখে বিশ্বাস করতে হবে, অনুমান নয়। আমি নিজের কণ্ঠস্বর যতটা সম্ভব স্থির রেখে বললাম, এখন আমরা শুধু দেখব। পুলিশ ডাকার আগে আমাদের আরও পোক্ত প্রমাণ চাই। যদিও সত্যিই আরব হয় আর আমরা তাড়াহুড়ো করে পুলিশ পাঠাই, তাহলে করণ আর ওর মতো লোকেরা ঘাবড়ে গিয়ে সবার আগে ওকেই শেষ করে দিতে পারে। তবে এখন ওমকার আমার দিকে তাকালো। তবে আমরা করণের রোজকার রুটিন বের করব, আমি বললাম। কখন আসে, কতক্ষণ থাকে, কি কি জিনিস নিয়ে আসে? ও যদি এখানে কাউকে আটকে রেখে থাকে, তবে খাবার, জল, ওষুধ কিছু তো নিয়ে আসবেই। এটা আমাদের বলে দেবে যে ভেতরে কতজন লোক আছে আর তাদের অবস্থা কেমন। পরের 2 দিন এভাবেই কাটল। ফার্ম হাউসে নজর রাখা আর শহরে রিয়ার উপর নজর রাখা। বিজয়ের ড্রোন দিনে 2-3 বার উপরে গিয়ে দেখে আসত। প্রতিবার সেই করণের গাড়ি আসত। সে ভেতরে যেত, কিছুক্ষণ পর খালি হাতে বেরোত, অথবা কখনো প্লাস্টিকের ব্যাগ নিয়ে ভেতরে যেত। পেছনের জানলায় দিনে বহুবার সেই ছায়া দেখা যেত, কখনো 2 কদম আগে, কখনো পেছনে, যেন কোনো কয়েগেও আশার উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে রিয়া শহরে গেম খেলছিল, কখনো উকিলের অফিস, কখনো ইন্স্যুরেন্স অফিস, কখনো ফোনে হাসতে হাসতে কারোর সাথে কথা বলা। তার ফোনের কল ডিটেলস জোগাড় করতে ওমকারের একটু সময় লেগেছিল, কিন্তু তৃতীয় দিন বিকেলে সেটাও আমাদের সামনে ছিল। লম্বা লিস্ট, যাতে একটা নম্বর বারবার দেখা যাচ্ছিল। সেই নম্বরটি করণের নামে ছিল। 3 মাসে 200-র বেশি কল। ওমকার ফাইলটা টেবিলে আছাড়ে ফেলে বলল, আর কিছু কি বলার দরকার আছে? আপনার বৌমা আর এই ঠিকাদার 3 মাস ধরে প্রতিদিন চক্রান্ত করছিল, আর আপনাদের জন্য মোমবাতি জ্বালানোর নাটক করছিল। আমি কাগজগুলো থেকে চোখ সরিয়ে আবার স্ক্রিনের দিকে তাকালাম। ড্রোনের লাইভ ফিড আবার চালু ছিল। এবার রাত ছিল। ফার্ম হাউসটা কালো কালির মতো দেখাচ্ছিল। শুধু পেছনের ছোট জানলাটা থেকে হালকা হলুদ আলো বেরিয়ে আসছিল। হঠাৎ ক্যামেরা থার্মাল মোডে বদলে গেল। বিজয় নতুন ফিচার ব্যবহার করল। এখন স্ক্রিনে কালো পটভূমিতে শুধু গরম জিনিসগুলো জ্বলজ্বল করছিল। ছাদের ভেতরে একটা তীব্র লাল রঙের দাগ, যেমন টর্চের আলো থাকে, আর নিচে ঘরের মেঝেতে একটা লম্বাটে ঝাপসা আকৃতি, যেন কোনো মানুষ শুয়ে আছে বা বসে আছে। এই দেখছেন? বিজয়ের গলায় উত্তেজনা ছিল। এই গরম ভাব শুধু মানুষের শরীর থেকেই আসতে পারে। আর এই দ্বিতীয় ছোট লাল বিন্দুটা বোধহয় কোনো বাল্ব বা টিউবলাইট। আমি স্ক্রিনের এত কাছে চলে এলাম যে আমার নিঃশ্বাসও সেখানে ঝাপসা দেখা দিচ্ছিল। সেই ঝাপসা আকৃতির উচ্চতা, কাঁধের গঠন, বসার ধরন, সবকিছুর মধ্যে আমি নিজের ছেলেকে দেখতে পাচ্ছিলাম। কি, এটা কি সত্যি? সুষমা পেছন থেকে ধীর গলায় বলল। আমি ঘুরলাম। না জানিয়ে ও ওমকারের অফিসে চলে এসেছিল। ওর চোখ সরাসরি স্ক্রিনের ওপর জমেছিল। আসার আগে তুমি আমাকে বললে না পর্যন্ত? আমি হালকা ধমক দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমার নিজের গলা কাঁপছিল। আমি বাড়িতে একা থাকতে পারছিলাম না। ও শুধু এটুকুই বলল, যদিও সত্যিই আমাদের ছেলে হয়, তবে আমি সেই মুহূর্ত থেকে দূরে থাকতে চাই না যখন আমরা প্রথমবার নিশ্চিত হয়ে বলতে পারব, হ্যাঁ, ও বেঁচে আছে। স্ক্রিনে সেই ঝাপসা উত্তাপ্ত আকৃতিটি হালকা নড়ল, যেন কেউ ওঠার চেষ্টা করছে অথবা দেওয়ালের গায়ে হেলান দিয়ে বসে পড়ল। থার্মাল ইমেজেও আমি বুঝতে পারছিলাম সেই মানুষটি খুব দুর্বল। কাঁধ ঝুলে পড়া, ঘাড় নিচু, হাতের গতি মন্থর, যেন কতদিন সূর্যের আলো দেখেনি। বিজয়, ওমকার গম্ভীর গলায় বলল, ড্রোনটাকে আরও একটু স্থির করো, কিন্তু বেশি নিচে নয়। এমন একটা অ্যাঙ্গেল খুঁজো যেখানে ওই জানলায় যদি কোনো মুখ আসে, তবে আমরা অন্তত তার অবয়ব দেখতে পারি। জি সাহেব, বিজয় তৎক্ষণাৎ জবাব দিল। স্ক্রিনটা একটু নড়ল, তারপর স্থির হয়ে গেল। এখন জানলাটা ঠিক মাঝখানে ছিল। ভেতরের টিমটিমে আলো আর বাইরের অন্ধকার রাতের মাঝে একটা পাতলা রেখার মতো। আমি আমার 2 হাত টেবিলের ওপর রেখে দিলাম, যাতে কাঁপুনি কমে। সুষমা আমার হাত চেপে ধরল। ওমকারও কিছু না বলে স্ক্রিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। কয়েক সেকেন্ড কিছুই হল না। তারপর যেন কেউ ভেতর থেকে ধাক্কা দিল। একটা মুখ জানলার কাছে এলো। প্রথমে শুধু কপাল, তারপর চোখ, তারপর অর্ধেক মুখ। থার্মাল মোডে মুখটা সাদা আর হলুদ দেখাচ্ছিল, বাকি সব কালো। কিন্তু সেই চোখের ভঙ্গি, নাকের গড়ন, চিবুকের হালকা রেখা, আমার কাছে তা সব সময়ের মতো পরিষ্কার ছিল। রাঘব, এই তো। আমার ঠোঁট শুকিয়ে গিয়েছিল। আমি অনেক কষ্টে একটা শব্দ বের করলাম, আরফ। কিন্তু ঠিক সেই মুহূর্তেই যেন সেই মুখটিও কিছু একটা আভাস পেল। সে দ্রুত পেছনে সরে গেল। ঘরের ভেতরে কেউ জোরে দরজা খুলেছে সম্ভবত। থার্মাল ইমেজে একটা দ্বিতীয় ভারী ও তীব্র লাল রঙের আকৃতি ঘরে প্রবেশ করতে দেখা গেল। আর তারপর হঠাৎ ড্রোনের ক্যামেরার উপর কেউ বাইরে থেকে আলো ফেলল। স্ক্রিনটা এক মুহূর্তের জন্য সাদা হয়ে জ্বলে উঠল, তারপর কালো হয়ে গেল। সাহেব,
বিজয়ের গলা আতঙ্কিত ছিল। কেউ ওপরে টর্চ বা কিছু একটা ছুঁড়েছে, বোধহয় ড্রোনটা দেখে ফেলেছে। আমি ওটাকে ওপরে তুলছি, কিন্তু স্ক্রিনে এখন শুধু কালো আকাশ ছিল, আর নিচে বহু দূর পর্যন্ত বিস্তৃত হালকা আলো। ফার্ম হাউসটা নজর থেকে ওঝল হয়ে গিয়েছিল। আমার আঙুলগুলো টেবিলের কিনারা এত জোরে চেপে ধরেছিল যে নখের নিচে ব্যথা করতে লাগল। ব্যাস, ওটুকুই যথেষ্ট। ওমকার ধীরে ধীরে বলল, এখন এটা মানার জন্যে আমাদের আর কি চাই যে ভেতরে কেউ বন্দী আছে? আর এখন যে মুখটা জানলায় এসেছিল ওটা আমার ছেলে ছিল। আমি প্রথমবার কোনো আইনি ভাষা ছাড়া, কোনো দ্বিধা ছাড়া বললাম, আরফ বেঁচে আছে আর ওই নরকে বন্দী হয়ে আছে। ঘরে কয়েক সেকেন্ড শুধু আমার ভারী নিঃশ্বাসের শব্দ প্রতিধ্বনিত হতে থাকল। তারপর আমি আমার পকেট থেকে নোটবুক বের করলাম, আর প্রথমবার তাতে আজকের তারিখ লিখলাম, দিন ৩৩। ফার্ম হাউসের পেছনের জানলায় বন্দি মানুষের প্রথম ঝলক। সন্দেহ নয়, বিশ্বাস, ও আমার ছেলে। আমি কলম থামিয়ে দিলাম, মাথা তুলে ওমকারের দিকে তাকালাম। এখন পরের পদক্ষেপ কি? আমি জিজ্ঞেস করলাম। ওমকারও একটা লম্বা শ্বাস নিল, তারপর সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে বলল, পরের পদক্ষেপ এখন আপনি একা নেবেন না মেহরা সাহেব। এখন এটা শুধু একজন বাবার মিশন নয়, একটা আস্ত কেস। কাল সকাল থেকে আমরা পুলিশ আর সিস্টেম দুটোকেই এই খেলায় নামাব। তফাৎ শুধু এটুকুই হবে, এবার সিস্টেম আপনার নির্দেশে চলবে, রিয়ার নয়। কাল সকাল পর্যন্ত? সুষমা কম্পিত স্বরে বলল। কাল সকাল পর্যন্ত ও ওখানে থাকবে তো? ওর প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আরও একবার স্ক্রিনে সেই শেষ থার্মাল ছবির স্মৃতিটাকে দেখলাম। দুর্বল, রোগা, কিন্তু বেঁচে আছে। আমি ওর সেই ঝলকটাকে নিজের হৃদয়ে এমনভাবে চেপে ধরলাম যেমন কোনো ডুবন্ত মানুষ খড়কুটো আঁকড়ে ধরে। হ্যাঁ, আমি খুব ধীরে কিন্তু পূর্ণ বিশ্বাসের সাথে বললাম, ও থাকবে। আর এখন প্রথমবারের মতো আজ রাতের পর ও একা নয়। ও শুধু জানে না যে ওর বাবা ওর জানলাটা দেখে নিয়েছে। আমি জানতাম না যে পরের ২৪ ঘণ্টায় কি হতে চলেছে। পুলিশের ভূমিকা কেমন হবে, করণ আর রিয়া কতদূর পালানোর চেষ্টা করবে, আর সিস্টেম আমাদের সাহায্য করবে নাকি আমাদের আবার একা ছেড়ে দেবে। আমি শুধু এটুকু জানতাম, খেলা এবার প্রকাশ্যে শুরু হয়ে গিয়েছে। আর এবার আমাদের দিকে শুধু একজন পিতার রাগ নয়, একজন বিচারকের বুদ্ধিও ছিল। আসল তুফান তখনও বাকি ছিল। পরের দিন সকালে আমার চোখ ঘুমের জন্য নয়, ফোনের তীব্র শব্দে খুলে গেল। স্ক্রিনে ওমকারের নাম জলজল করছিল। আমি ফোন ধরলাম। ও সোজাসুজি বলল, মেহরা সাহেব, আর অপেক্ষা করার মানে হলো ওই ছেলেটার প্রাণের সাথে খেলা করা। এবার পুলিশকে আনতেই হবে। আমি সুষমার দিকে তাকালাম। ও জেগে গিয়েছিল। সারা রাত জেগে থাকা ক্লান্ত চোখে শুধু একটা প্রশ্ন ছিল, আজ কিছু হবে কি? হ্যাঁ, আমি ধীর গলায় বললাম, আজ আমরা আমাদের ছেলেকে ছুঁয়ে নিশ্চিত হব যে ও বেঁচে আছে, নয়তো শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করব। ওমকার আমাদের শহরের পুরনো পুলিশ হেডকোয়ার্টারে ডাকল, যেখানে ওর এক পুরনো বন্ধু এখন ডিসিপি, শালিনী ভার্মা। এই শালিনী সেই মেয়ে যে একসময় আমার কোর্টে নতুন নতুন কেস নিয়ে আসত, চোখে আগুন আর ফাইলে সত্যি নিয়ে। আজও চেয়ারে ছিল, আর আমি সামনে। স্যার, ও আমাকে দেখেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, আপনার ব্যাপারে কাল রাতেই খবর পেলাম। লোকে তো বলছিল আপনারা দুজনে। ওর চোখ হালকা ভিজে এলো। আমি ভেবেছিলাম আপনারা নেই। ওটাই তো খেলা ছিল, আমি শান্ত স্বরে বললাম। যদি আমরা সত্যি মরে যেতাম তবে আজ কথা বলার জন্য বেঁচে থাকতাম না। কিন্তু কথা দুই বুড়ো মানুষের প্রাণের নয়, আমার স্ত্রীর ঘুমেরও নয়, শুধু আমাদের উপার্জনেরও নয়। কথা সেই ছেলেটার যে কোথাও কোনো অন্ধকার ঘরে আমাদের জন্য নিঃশ্বাস গুনছে। আমরা ওকে সব কিছু দেখালাম, ড্রোনের ফুটেজ, ফার্ম হাউসের লোকেশন, কল ডিটেলস, কফি শপের বাইরে নেওয়া ভিডিও, রিয়া আর করণের ফাইল দেখার ছবি, আমার নোটবুকে লেখা প্রতিদিনের নোটস, কাল রাতের থার্মাল ইমেজে দেখা সেই ঝাপসা মুখ। শালিনী অনেকক্ষণ চুপচাপ সব দেখল। ওর মুখে সেই ভাব ফুটে উঠল যা আমি বহু বছর আগে দেখেছিলাম, যখনও কোনো সঠিক কেসে নিজের সব শক্তি ঢেলে দিত। এই সব কিছু যদি কোনো সাধারণ মানুষের কাছ থেকে আসত, ও শেষ পর্যন্ত বলল, তবে হয়তো আমিও বলতাম, সন্দেহ তো আছে কিন্তু নিশ্চিত নই। কিন্তু যখন রাঘব মেহরার মতো একজন মানুষ এটা নিয়ে আসেন, যার আদালতে আমি নিজে সাক্ষ্য দিয়েছি, তখন এটা সন্দেহ নয়, অ্যালার্ম। আমাদের এখনই ব্যবস্থা নিতে হবে, কিন্তু খুব ভেবেচিন্তে। সবার আগে কি? আমি জিজ্ঞেস করলাম। সবার আগে ও গম্ভীর হয়ে বলল, আপনারা পুনরায় জীবিত হননি। অন্তত এখন সিস্টেমের বেশিরভাগ কাগজে এই অপারেশনের সময় আপনাদের পরিচয় শুধু এই কজন মানুষের মধ্যেই থাকবে। আমি, ওমকার, দুজন বিশ্বস্ত অফিসার, আর সেই টেকনিক্যাল টিম যারা ড্রোন চালিয়েছে। বাকিদের জন্য আপনারা এখনও সেই দুজন যারা কাল রাতের খবরের হেডলাইন হয়েছিল।
আগুনে পুড়ে যাওয়া বৃদ্ধ দম্পতি। যত কম লোক সত্যিটা জানবে আপনার ছেলে ততটা নিরাপদ। ও নিজের দুজন বিশ্বস্ত অফিসারকে ডাকল, ইন্সপেক্টর খান আর সাব ইন্সপেক্টর সীমা। দুজনেই কোনো সন্দেহ ছাড়া পুরো ঘটনা শুনল, ফুটেজ দেখল, আর তৎক্ষণাৎ তৈরি হয়ে গেল। একটা বড় ম্যাপের ওপর ফার্মহাউসের চারদিকে ঘেরাও দিয়ে প্ল্যান বানানো হলো। কোন রাস্তা দিয়ে যেতে হবে, কে বাইরে থাকবে, কে ভেতরে ঢুকবে, যদি অস্ত্র থাকে তবে কি করতে হবে, সরাসরি মোকাবিলা হলে কিভাবে সামলাতে হবে। আমিও যাব, আমি পরিষ্কার বললাম। স্যার, এটা অপারেশন, পিকনিক নয়। ইন্সপেক্টর খান বিনম্রভাবে বললেন, আপনার সেখানে থাকা বিপদ বাড়াবে, কমাবে না। আমি বুঝি, আমি শান্ত গলায় বললাম, কিন্তু আমিও কোনো নতুন ছেলে নয়। ৩০ বছর ধরে অপরাধীদের মুখ পড়েছি, তাদের চাল দেখেছি। আমি ফার্মহাউসের ভেতরে যাব না, কিন্তু আমি সেখানে থাকতে চাই, যাতে যে মুহূর্তে আমার ছেলে বাইরে আসবে আমি শুধু স্ক্রিনে নয়, নিজে ওকে দেখতে পারি। শালিনী কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকল, তারপর ধীরে ধীরে বলল, আপনি অন অপারেশন গাড়িতে বসবেন, বাইরে। কথা দিন, কোনো হিরো সাজার চেষ্টা করবেন না। আমি যাচ্ছিলাম, হিরো নয়। আমি হালকা হেসে বললাম, আইনের মানুষ যদি আবেগে ভেসে যায় তবে কেস সেখানেই হেরে যায়। প্রস্তুতি নিতে অর্ধেক দিন লেগে গেল। সন্ধ্যের মধ্যে পরিকল্পনা ঠিক হয়ে গেল। পরের দিন খুব ভোরে যখন করণ সাধারণত জিনিসপত্র নিয়ে ফার্মহাউসে আসত, তার কিছুক্ষণ আগে পুলিশের ছোট একটা স্পেশাল টিম ফার্মহাউসের আশেপাশে লুকিয়ে পৌঁছে যাবে। ড্রোন ওপর থেকে নজর রাখবে। করণ ভেতরে ঢোকার চেষ্টা করলেই ওকে বাইরে থেকেই ধরা হবে, যাতে ভেতরে থাকা কোনো সঙ্গী সতর্কবার্তা না পায়। তারপর ভেতরে তল্লাশি, তালা ভাঙা, যদি কেউ বন্দী থাকে তবে আগে তার সুরক্ষা, তারপর বাকি সব। সারা রাত আমি ঘুমোতে পারিনি, সুষমাও না। কিন্তু এবার আমাদের জাগরণে ভয়ের সাথে সাথে আশাও ছিল, একটা কঠিন হাতে ধরা যায় এমন আশা। ভোর 4টে আমরা পুলিশ হেডকোয়ার্টারে পৌঁছলাম, যেখান থেকে অপারেশন শুরু হওয়ার কথা ছিল। 2-3টি গাড়ি কোনো সাইরেন ছাড়াই নিঃশব্দে বেরিয়ে গেল, শুধু সাদা পোশাকে অফিসাররা গাড়ির ভেতরে হাতকড়া, দড়ি আর ফার্স্ট এইড নিয়ে। আমি আর সুষমা একটা আলাদা ভ্যানে বসলাম, যেখানে সামনে স্ক্রিন লাগানো ছিল ড্রোনের লাইভ ফিড দেখানোর জন্য। স্যার, স্পিকারে বিজয়ের আওয়াজ এলো, করণের গাড়ি হাইওয়ে থেকে বেরিয়ে গিয়েছে। সাধারণ সময়ের চেয়ে খুব একটা তফাৎ নেই, হয়তো আধা ঘন্টার মধ্যে লোকেশনে পৌঁছে যাবে। ড্রোনের ক্যামেরায় ঝাপসা রাস্তা, ক্ষেত, গাছ আর তারপর সেই টিনের ছাদওয়ালা একাকী ফার্মহাউস দেখা যেতে লাগল। আমাদের ভ্যান শহর ছাড়িয়ে বাইরে চলে গিয়েছিল। ফার্মহাউস থেকে কিছুটা দূরে গাছের আড়ালে পুলিশের গাড়িগুলো আলাদা আলাদা দিকে দাঁড়িয়ে পড়ল। ইন্সপেক্টর খানের গলা ওয়্যারলেসে শোনা গেল, সব টিম নিজের জায়গায় থাকো, লক্ষ্যবস্তুর গাড়ির জন্য অপেক্ষা করো। কিছুক্ষণ পর ধুলো উড়িয়ে একটা এসইউভি স্ক্রিনে দেখা গেল, সেই করণের গাড়ি। ও বরাবরের মতো ফার্মহাউসের সামনে এসে থামল। ও নিচে নামল, চারদিকে নজর বোলালো, কিন্তু ক্ষেতের ঝোপঝাড়ে লুকিয়ে থাকা পুলিশদের দেখতে পেল না। ওর হাতে প্লাস্টিকের বড় ব্যাগ ছিল, সম্ভবত খাবার, জলের বোতল আর কিছু ওষুধ, ঠিক যেমনটা গত কয়েকদিন ধরে ড্রোনে দেখা যাচ্ছিল। টিম তৈরি, খান ধীর গলায় বললেন। ও দরজার কাছে পৌঁছলেই সিগন্যাল অনুযায়ী ঘেরাও। করণ দরজার দিকে পা বাড়িয়েছিল মাত্র, হঠাৎ ঝোপের পেছন থেকে দুটি ছায়া বেরিয়ে ওর দিকে ঝাঁপিয়ে পড়ল। হাত উপরে তোলো। খানের গর্জন আমাদের কানে প্রতিধ্বনিত হল, পুলিশ, পালানোর চেষ্টা করবে না। করণ ঘাবড়ে গিয়ে পিছিয়ে যেতে লাগল, কিন্তু দুজন অফিসার ওকে ধরে ফেলল। ও এক মুহূর্তের জন্য সর্বশক্তি দিয়ে পালানোর চেষ্টা করল। তারপর যখন বন্দুকের নল ওর চোখে পড়ল, ওর কাঁধ ঘিলে হয়ে গেল। কি করেছি আমি? কোন আইন ভেঙেছি আমি? এটা প্রাইভেট প্রপার্টি। আইন ভাঙার লিস্ট এত লম্বা যে রাস্তায় দাঁড়িয়ে শোনানো যাবে না, ভেতরে গিয়ে বলবো। আগে হাতকড়া লাগাও। স্ক্রিনে আমরা দেখলাম করণের হাত পিছনের দিকে ঘুরিয়ে হাতকড়া লাগিয়ে দেওয়া হয়েছে। ওর চোখে আতঙ্ক স্পষ্ট ছিল। এবার শালিনীর গলা ওয়্যারলেসে এলো, ভেতরে যাওয়া টিম, হেলমেট পরে নাও। সন্দেহ আছে যে ভেতরে অস্ত্রও থাকতে পারে, কিন্তু মনে রাখবে ভেতরে কোনো নির্দোষ লোক থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। আগে তার সুরক্ষা, গুলি চালানো একদম শেষ বিকল্প। দুজন পুলিশকর্মী, একজন ঢাল নেওয়া আর অন্যজন তালা ভাঙার সরঞ্জাম নিয়ে সতর্কভাবে দরজার দিকে এগিয়ে গেল। দরজা ভেতর থেকে খিল দেওয়া, একজন জানালো। একটাই ধাক্কা, খান বললেন, এমনভাবে যাতে ভেতরের লোক বুঝতে পারে তাদের সময় শুরু হয়েছে, শেষ নয়। ঢাল কিছুটা পেছনে, সরঞ্জাম সামনে। এক জোরদার আঘাত, কাঠের পুরনো দরজা মড়মড় করল, কিন্তু ভাঙল না। দ্বিতীয় আঘাত, এবার খিল উপড়ে গেল। দরজা অর্ধেক খুলে গেল। ভেতরের অন্ধকার বাইরে উকি দিতে লাগল। তৃতীয়বার তারা দরজা পুরো খুলে দিল। ক্যামেরা কিছুটা দূর থেকে ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। ভেতরে মাটির মেঝে, পচা গন্ধ, একদিকে চেয়ার আর অন্যদিকে নিচের দিকে যাওয়া ছোট একটা সিঁড়ির মতো অংশ, যেন কোনো ভূগর্ভস্থ কুঠুরি দিকে রাস্তা। ড্রোনে যেমনটা দেখা যাচ্ছিল, বিজয় ফিড দেখতে দেখতে বলল,
ওটা কুঠুরিই হবে। দুজন অফিসার নিচে নামলেন। তাদের হেলমেটে লাগানো আলোর ক্যামেরা এখন স্ক্রিনে সরাসরি কুঠুরিটাকে দেখাচ্ছিল। দেওয়ালে ড্যাম্প, মেঝেতে পুরনো শিকল, আর মাঝখানে লোহার মোটা গ্রিল লাগানো একটা খাঁচার মতো ঘর, যার ভেতরে একজন মানুষ দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে। তার হাতে শিকল ছিল, পা ফোলা, মুখে দাড়ি, ঠোঁটে খড়ি উঠেছে, চোখ কোটরাগত, কিন্তু জীবিত। কেউ একজন ভেতরে আলো বাড়িয়ে দিল। বিজয় ধীর গলায় বলল, এবার পরিষ্কার দেখা যাচ্ছে। আমি স্ক্রিনের কাছে ঝুঁকে দেখলাম। সুষমা আমার হাতটা এত জোরে ধরল যে ওর আঙুলের ছাপ আমার ত্বকে বসে গেল। সেই মুখটা যতই রোগা হয়ে যাক, যতই দাড়িতে ভরে যাক, আমার কাছে সে এখনও সেই ছেলেই যে ছোটবেলায় আমার কোলে চড়ে বলতো, পাপা, আমার ভয় লাগে না, আপনি আছেন না? আরব, আমার মুখ থেকে নিজের অজান্তেই বেরিয়ে এলো। ঠিক সেই মুহূর্তে স্ক্রিনে দেখা সেই ছেলেটি সজাগ হয়ে গেল। ও ওপরের দিকে তাকালো, যেন ও বুঝতে পেরেছে আজকের এই তোলপাড় অন্যরকম। দরজা খোলার আওয়াজ, পুলিশের বুটের শব্দ, কারো নাম ধরে ডাকা, আরব মেহরা। ভেতরে বসে থাকা সেই মানুষটির মুখে প্রথমবারের মতো কিছু একটা বদল হল। ও যেন বিশ্বাস করতে পারছে না এমন ভঙ্গিতে জিজ্ঞেস করল, কে? আপনারা পুলিশ? হ্যাঁ, আমরা ক্রাইম ব্রাঞ্চ থেকে এসেছি। তুমি কি আরব? আমি। ওর গলা ধরে এলো, আমি সেই একটি বাক্যে আমার ছেলের পুরো জীবন শুনতে পেলাম। ছোটবেলার হাসি, কলেজের গল্প, চাকরির প্রথম দিন, বিয়ের সন্ধে, আর কাল রাতের সেই ফোন, সব কিছু। তার পরের কথা আমি আর শুনতে পেলাম না। আমার চোখ ঝপসা হয়ে গিয়েছিল। তালা ভানো, কাউকে তৎক্ষণাৎ ডাক্তারের কাছে পাঠাও, জল দাও। শালিনীর গলা চড়ে গিয়েছিল। আজ এই কুঠুরি থেকে ইতিহাস বেরোবে, আর আদালতে বসা জাজরা জানতে পারবেন যে অনেক সময় ফাইলের বদলে বন্ধ ঘর থেকে ন্যায় বিচার বেরোয়। কিছুক্ষণের মধ্যেই আমরা স্ক্রিনে দেখলাম দুজন অফিসার আরাফকে সাহায্য করে ওপরে নিয়ে আসছেন। ও হাঁটছিল ঠিকই, কিন্তু প্রতিটি পদক্ষেপ যেন ভারী ছিল। ওর মুখে ব্যথা ছিল, কিন্তু চোখের জলে মিশে সেই ব্যথাটাও হালকা লাগছিল। ফার্ম হাউসের বাইরে জ্যোৎস্না আর ভোরের হালকা আলো মিশে যাচ্ছিল। যেমনি ওকে বাইরে আনা হলো, পুলিশ ভ্যানের পাশে দাঁড়িয়ে থাকা এক মহিলার দৌড়ে এগিয়ে গেল। আরব! সুষমার চিৎকার আকাশ চিরে দিল। আমি নিজেও ভ্যান থেকে বেরিয়ে এসছিলাম, কিন্তু তার এক কদম পেছনেই ছিলাম। পুলিশরা ওকে আটকাল না। এই মুহূর্তে নিয়মের চেয়ে অধিকার তারই বেশি ছিল। আরব চোখ কচলাতে কচলাতে মুক্ত বাতাসে প্রথমবার তাকাতে চাইল। বোধহয় আলো ওর চোখে বিধ ছিল, কিন্তু মার ডাক পেতেই ওর মুখ উজ্জ্বল হয়ে উঠল। মা, মাম্মি! ও দুর্বল হাত তোলার চেষ্টা করল। সুষমা কোনো তোয়াক্কা না করে ওকে জড়িয়ে ধরল। বাবা! ও কাঁদছিল, হাসছিল, কাঁপছিল। তুই বেঁচে আছিস, তুই সত্যি বেঁচে আছিস। আমি কিছুটা পেছনে দাঁড়িয়েছিলাম। আমার পা যেন মাটিতে গেঁথে গিয়েছিল। তারপর সেই মুহূর্ত এলো যার স্বপ্ন আমি 1 মাস ধরে প্রতিদিন দেখছিলাম। আরবের নজর আমার দিকে গেল। ও কয়েক সেকেন্ড আমার দিকে এমনভাবে তাকিয়ে থাকল যেন বিশ্বাস করতে পারছে না। পাপা! ওর গলা ভাঙা কিন্তু পরিষ্কার ছিল। আপনি মারা যাননি? আমি ওর কাছে পৌঁছলাম। ওর 2 কাঁধে হাত রেখে ওর চোখের দিকে তাকালাম। তুমি বলেছিলে না? আমি গলায় আটকে থাকা কান্না সরিয়ে বললাম। পাপা, এখনই মাম্মিকে জাগান আর বাড়ি থেকে বেরিয়ে যান, ও আপনাদের জ্বালিয়ে দেবে। বাবা, আমরা যদি আজ এখানে দাঁড়িয়ে থাকি, তবে তোমার সেই একটা কলের জন্যে। তুমি আমাদের বাঁচিয়েছ, এবার আমাদের পালা ছিল তোমাকে ফিরিয়ে আনার। ও কাঁদতে কাঁদতে হাসার চেষ্টা করল, কিন্তু ওর মুখে ব্যথার ছাপ ছড়িয়ে পড়ল। অফিসাররা তৎক্ষণাৎ স্ট্রেচার আনলেন। ডাক্তার ওকে দ্রুত অ্যাম্বুলেন্সে পাঠালেন। শালিনী আমার কাছে এলো। ওর মুখে কঠোর অফিসারের কাঠিন্য ছিল না, ছিল একজন মানুষের কোমলতা। স্যার, এবার পরবর্তী লড়াই শুরু হবে, রিয়া আর করণের। করণ তো আমাদের হাতে আছে, কথা বলতে চাইবে না, কিন্তু প্রমাণের সামনে কতক্ষণ টিকবে? আর আপনার বৌমা, ও হয়তো এখনও ভাবছে খেলা ওর নিয়মেই চলছে, এবারও জানতে পারবে। আমি ধীর গলায় বললাম, দাবার বোর্ডে রাজাকে মারার আগে একটা কথা ভাবা উচিত, রাজাও চাল দিতে জানে। পরের দিনগুলোতে যা কিছু হলো তা আমি বহু বছর আদালতে দেখে আসছিলাম। শুধু এবার আমি জজের চেয়ারে নয়, সাক্ষীর কাঠঘোড়ায় বসেছিলাম। করণকে দিয়ে শুরু হলো। প্রথমেও চুপ ছিল, উকিলকে শিখিয়েছিল কিছু না বলতে। কিন্তু যখন মেয়ে পাচারের পুরনো কেস, পুড়ে যাওয়া বিল্ডিংয়ের বিমার কেস, আর রিয়ার সাথে ওর পল ডিটেলস ও কফি শপের ভিডিও সামনে রাখা হলো, তখন ওর মুখ শুকিয়ে গেল। ফার্ম হাউসে পাওয়া শিকল, কুঠুরির অবস্থা, ড্রোন ফুটেজ, থার্মাল ইমেজ, আরবের বয়ান, কিভাবে ওকে প্রথমে ওষুধ মিশিয়ে অজ্ঞান করা হলো,
তারপর জেগে উঠে নিজেকে সেই কুঠুরিতে দেখতে পাওয়া, করণের হুমকি, রিয়ার গলায় ফোনে দেওয়া নির্দেশ, সব কিছু ধীরে ধীরে একটা গল্পের মতো পুলিশের সামনে এসে দাঁড়াল। আইনি ভাষায় একে বলে ফুল প্রুফ কেস, মানুষের ভাষায় এর মানে হল পালানোর আর কোনো জায়গা নেই। কয়েক সপ্তাহের মধ্যেই রিয়ার গ্রেপ্তারও হয়ে গেল। ও আমাদের পুড়ে যাওয়া বাড়ির সামনে নয়, বরং নিজের বাপের বাড়িতে আয়েশ করে চা খাচ্ছিল যখন পুলিশ পৌঁছল। টিভিতে দেখানো ক্রাইম প্রোগ্রামের মতো ও প্রথমে নির্দোষ হওয়ার নাটক করল, তারপর কান্না, তারপর মূর্ছা যাওয়ার ভান। কিন্তু যখন ও জানতে পারল যে আরফ বেঁচে আছে আর ওরই দেওয়া ঘুমের ওষুধ ও ঠিকাবারের কুঠুরি সম্পর্কে আদালতে বয়ান দেওয়ার প্রস্তুতি চলছে, তখন ওর গলা প্রথমবারের মতো সত্যিই কাঁপল। আমি তো শুধু প্ল্যান বানিয়েছিলাম, করণই সব। ও পুলিশের সামনে আধা সত্য উগড়ে দেওয়ার চেষ্টা করল। কিন্তু আইনে একটা নীতি আছে, যাকে তুমি নিজের আত্মরক্ষা ভাবছ সেটাও তোমার বিরুদ্ধে প্রমাণ হয়ে যেতে পারে। ওর কথার রেকর্ড হয়ে গিয়েছিল। কয়েক মাস পর সেশন কোর্টে যখন কেস চলল, ধৈর্যশীলতার আসল পরীক্ষা সেখানেই ছিল। আমি নিজে সাক্ষ্য দিলাম কিভাবে আমরা আয়নায় রিয়াকে পেট্রোল ঢালতে দেখলাম, কিভাবে আমরা বাড়ি থেকে নিঃশব্দে বেরোলাম, কিভাবে দুনিয়া আমাদের মৃত ভেবে নিয়েছিল, আর কিভাবে আমরা প্রতিদিন একটা একটা করে প্রমাণ জোগাড় করলাম। সুষমা সেই রাতের গল্প শোনাল, কিভাবে ও পুড়ে যাওয়া জানলা, ভাঙা কাঁচ আর আকাশে ওরা ধোঁয়া দেখে ভেবেছিল হয়তো আরবের ছেলেও বেঁচে নেই, আর পরের মুহূর্তেই সেই ছেলে কুঠুরি থেকে বাইরে এলো। আরবের সাক্ষ্য আদালতে সবচেয়ে জোরালো ছিল। ও সামনে কাঠঘড়ায় বসা নিজের স্ত্রীর চোখের দিকে তাকিয়ে জানালো কিভাবে সে কয়েক মাস ধরে টাকার বিষয়ে ওকে চাপে রাখত, কিভাবে ও বিমা পলিসির ওপর জোর দিয়েছিল, কিভাবে ও একদিন হেসে বলেছিল যদি তোমার মাম্মি পাপা না থাকতো তবে সব সহজ হয়ে যেত। আমার হাতের তালু সেই সময় ভিজে গিয়েছিল। আমি ভাবছিলাম একদিন এই মেয়েটিকে আমি নিজের বাড়ির বউ করার সময় মালা পরানো দেখেছিলাম, আর আজ কোর্টের পোশাকে শিকলের শব্দে দেখছি। ওমকার, বিজয়, বীরু তিনজনেই নিজেদের সাক্ষ্য দিল। ড্রোন ফুটেজ, ফার্ম হাউসের লোকেশন, করণের প্রতিদিনের গতিবিধি সব নথিপত্রের সাথে কোর্টে পেশ করা হলো। রিয়ার পক্ষ থেকে বিবাদী পক্ষ সর্বশক্তি প্রয়োগ করল। এইসব একটা ষড়যন্ত্র, শ্বশুরবাড়ির লোকেরা একটা প্ল্যান করেছে, কারণ তাদের ছেলে হয়তো নিজে ইন্স্যুরেন্স ফ্রড করার চেষ্টা করেছে। কিন্তু প্রমাণ কোনো উকিলের মুখের কথার চেয়েও বেশি জোরে কথা বলে। যখন করণ অবশেষে নিজের উকিলের পরামর্শে সাজা কমানোর আশায় সত্যি কথা উগরে দিতে শুরু করল যে কিভাবে রিয়া ওকে টাকার লোভ দেখিয়ে এই কাজ করিয়েছে, কিভাবে ও নিজে ফার্ম হাউসে ডিল খুঁজেছে, কিভাবে রিয়াই ফোনে বাড়ি পড়ানোর টাইমিং ঠিক করেছিল, তখন আদালতের ঘরের বাতাসের মোড় পুরোপুরি ঘুরে গেল। কয়েক মাস পর জজ রায় শোনালেন। আমি আজও সেই দিনটা ভুলতে পারি না। কোর্ট নম্বর ৩, গরমের কাল, ওপরে চলা ফ্যানের ধীর শব্দ, আর সামনে কাঠগড়ায় দাঁড়িয়ে রিয়া, ওর পাশে হাতকড়া পড়া করণ। জজ সাহেব ফাইল বন্ধ করলেন, চশমা খুললেন আর শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে রায় পড়লেন। আদালতের সামনে পেশ করা প্রমাণ, সাক্ষীদের বয়ান এবং ঘটনাক্রমের ভিত্তিতে এটা স্পষ্ট যে অভিযুক্ত রিয়া মেহরা এবং করণ সিং মিলে পরিকল্পিতভাবে নিজেদেরই পরিবারের ৩ সদস্যকে হত্যার চেষ্টা করেছে। প্রথমে ছেলে আরব মেহরার অপহরণ এবং অবৈধ আটক, তারপর বয়স্ক বাবা মাকে বাড়িতে জ্যান্ত পোড়ানোর চেষ্টা এবং শেষে বিমা ও সম্পত্তি হাতানোর চক্রান্ত। আদালত অভিযুক্তদের ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় দোষী সাব্যস্ত করছে। সাজা শোনানোর সময় তার গলা আরও গম্ভীর হয়ে গেল। রিয়া মেহরা, আপনাকে সাধারণ কারাদণ্ড নয়, সশ্রম কারাদণ্ডের সাজা দেওয়া হচ্ছে, ২৫ বছর কোনো রেহাই ছাড়াই। করণ সিং, আপনাকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড। দুজনের ওপরই ভারী জরিমানা করা হল, যা সরাসরি ভুক্তভোগী পরিবার এবং সেই সব সংস্থাকে দেওয়া হবে যারা এই ধরনের অপরাধের বিরুদ্ধে কাজ করে। গ্যালারিতে বসা লোকজনের মধ্যে হালকা গুঞ্জন হল। কেউ কানে কানে বলল, এত লম্বা সাজা আজকাল কমই দেখা যায়। আমি কোনো আনন্দ অনুভব করিনি, শুধু একটা দীর্ঘ ক্লান্ত শ্বাস ফেললাম, যেন অনেক মাস ধরে বুকে চেপে থাকা পাথরটা একটু সরে গেল। বাইরে আসার সময় মিডিয়ার লোকরা কিছু জিজ্ঞেস করতে দৌড়ে এলো। মেহরা সাহেব, আপনি কি অনুভব করছেন? বদলা কি পূর্ণ হল? আমি শুধু এটুকুই বললাম, এটা বদলা নয়, ন্যায় বিচার। বদলায় রাগ মেটে, ন্যায় বিচারে আবর্জনা পরিষ্কার হয়। আমি আমার ছেলের দুঃখ নিজের ঘরে বসে কাঁদতে পারতাম, কিন্তু আমি সিস্টেমের উপর ভরসা করার সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ আমি জানি যদি আইন নিজের হাতে তুলে নেওয়া হয় তবে একটা কেস শেষ হয় না, বরং হাজারটা শুরু হয়ে যায়। সময় এগিয়ে চলল। আমাদের পুরনো বাড়িটা, যা অর্ধেক পুড়ে গিয়েছিল, পুরসভা, বিমা কোম্পানি আর আমার পেনশনের টাকায় আবার নতুন করে তৈরি করা হলো। এবার আমরা তার ম্যাপটা একটু বদলে দিলাম।
যেখানে একসময় গেস্ট রুম ছিল, যেখানে রিয়া বহুদিন কান্নাকাটি করা বউ সেজে থেকেছিল, সেখানে এখন একটা ছোট ঘর বানানো হয়েছে। মাঝখানে একটা ছোট পুজোর জায়গা, চারদিকে বইয়ের আলমারি, আর এক দেওয়ালে শুধু 3টে ছবি, আমার আর সুষমান বিয়ের ছবি, ছোট আরাভের ছবি, আর আমাদের 3 জনের নতুন একটা ছবি, যা হাসপাতাল থেকে ফেরার পর তোলা, যাতে আমরা ক্লান্ত, কিন্তু চোখে আলো আছে। যখনই আমি সেই ঘরে যাই আমার মনে পড়ে বাড়ি শুধু ইট সিমেন্ট আর ফার্নিচার দিয়ে তৈরি হয় না, বাড়ি তৈরি হয় বিশ্বাস দিয়ে। আর যখন কেউ সেই বিশ্বাসে আগুন লাগায় তখন দেওয়াল নয়, মানুষ পুড়ে যায়। সেই কারণেই আমরা ঠিক করেছি সেই দহন থেকে শুধু নিজেদের জন্য নয়, অন্যদের জন্য কিছু শিক্ষা নেব। রিয়া আর করণের কাছ থেকে যে জরিমানা আদায় করা হয়েছে তার বড় একটা অংশ আমরা নিজেরা না নিয়ে ব্যাংকে রাখিনি। আমরা সেটা একটা এমন সংগঠনকে দিয়ে দিয়েছি যারা গার্হস্থ্য হিংসা এবং পারিবারিক প্রতারণার শিকার বৃদ্ধ-বৃদ্ধা ও মহিলাদের সাহায্য করে। সুষমা বলল, যদি আমাদের কষ্ট থেকে অন্য কারোর জন্য ওষুধ তৈরি হতে পারে তবে হয়তো এই ক্ষতগুলো একটু হালকা হবে। আরব ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরল। প্রথমে ও কাউন্সেলিং নিল। সেই দিনগুলোর ভয় আর বন্দিদশার স্মৃতিগুলো বের করতে ওর সময় লেগেছিল। অনেক সময় রাতে হঠাৎ জেগে উঠে ঘামতে ঘামতে বলতো, আমি আবার সেই কুঠুরিতে আছি। আমরা দুজনে ওর পাশে বসে যেতাম। আমি ওর মাথায় হাত বুলিয়ে বলতাম, না বাবা, এখন কুঠুরি শুধু আইনের ফাইলেই থাকবে, তোমার জীবনে নয়। কয়েক মাস পর ও আবার চাকরি শুরু করল। এবার কোনো বড় কোম্পানিতে নয়, বরং এক ছোট ফার্মে, যেখানে সময় আর পরিবেশ দুটোই সহজ ছিল। ওকেও নিজের সীমা চিনতে হয়েছিল, আর আমাদেরও। আমি নিজে কি করলাম? আমি আবার কোনো পদ নিয়ে আদালতে ফিরিনি। তবে হ্যাঁ, একটা কাজ অবশ্যই শুরু করেছি। সপ্তাহে একদিন শহরের এক ছোট কমিউনিটি হলে গিয়ে বৃদ্ধ ও যুবকদের সাথে আইন আর বিশ্বাস নিয়ে কথা বলি। সেখানে আমি কোনো লম্বা লেকচার দিই না, শুধু তাদের এটা বোঝাই যে অন্ধবিশ্বাসও বিপজ্জনক, আর সবাইকে সন্দেহ করাও ঠিক নয়। আসল শক্তি হল প্রশ্ন করার সাহস আর সত্যি দেখে চোখ না ফেরানোর অভ্যাস। মাঝে মধ্যে কোনো বৃদ্ধ আমার কাছে এসে ধীর গলায় বলেন, আমার ছেলে বৌমাও, তারপর কাঁদতে শুরু করেন। আমি তাদের দেখি আর ভাবি, আমাদের গল্প শুধু আমাদের নয়, অনেকের। তফাৎ শুধু এটুকুই যে আমরা সত্যিটা একটু তাড়াতাড়ি দেখতে পেয়েছিলাম। 1 বছর পর সেই একই তারিখে যখন আগুন লেগেছিল, আমরা 3 জন, আমি, সুষমা আর আরব, আমাদের নতুন বাড়ির ছাদে দাঁড়িয়েছিলাম। আকাশে হালকা মেঘ ছিল, বাতাসে সামান্য ঠান্ডা ভাব। সুষমা একটা প্রদীপ জ্বালিয়ে ছাদের এক কোণে রাখল। এটা কিসের জন্য? আমি জিজ্ঞেস করলাম। সেই রাতে আমরা ভেবেছিলাম আমাদের বাড়িতে এখন আলো শুধু আগুনেরই হবে। ও শান্ত মুখে বলল, আজ আমি নিজে আলো জ্বালাচ্ছি, শান্তির। আরব আমার কাঁধে হাত রাখল। পাপা, যদি সেদিন আপনি শুধু রাগের মাথায় সরাসরি রিয়ার সামনে সব ভাঁস করে দিতেন, তবে হয়তো আজ আমাদের কেউ এখানে থাকতাম না। আমি ওর দিকে তাকালাম। যদি তুমি সেই রাতে ভয় পাওয়া সত্ত্বেও আমাকে কল না করতে, তবে হয়তো সেই কুঠুরি থেকে শুধু ছাই বেরোত। আমি উত্তর দিলাম, আমরা সবাই নিজের নিজের জায়গায় একটা কাজ করেছি। তুমি বাঁচিয়েছ, আমরা খুঁজেছি, সিস্টেম সাজা দিয়েছে। এটাই পূর্ণ ন্যায় বিচার, একা মানুষের নয়, পুরো সমাজের কাজ। আমি ছাদের রেলিংয়ে হাত রেখে দূরে তাকিয়ে থাকলাম, ঠিক সেই দিকে যেখানে কোথাও দূরে সেই জেলখানা হবে, যেখানে রিয়া আর করণ তাদের বছরের পর বছর সাজা গুনছে। আমার তাদের জন্য কোনো দয়া নেই, কোনো ব্যক্তিগত বদলা নেওয়ার খিদেও নেই, শুধু একটা চরম সত্য, যে আগুন তুমি আমাদের জন্য জ্বালিয়েছিলে, আজ তুমি সেই ছাইয়ের ওপরেই বসে আছো। রাত বাড়তে লাগল। আমরা 3 জন নিচের ঘরে ফিরে এলাম। আমি টিভি বন্ধ করে দিলাম, মোবাইল দূরে সরিয়ে রাখলাম। শুধু একটা ছোট আলোয় আমরা বসে কথা বলতে থাকলাম, পুরনো দিনের কথা, নতুন পরিকল্পনার কথা, আর সেই সব মানুষদের কথা যাদের সাহায্য আমরা এখন করতে পারি। আর এখন আমার বন্ধুরা, যারা এই গল্প শুনছ, আমি তোমাদের কাছে এটাই জিজ্ঞেস করতে চাই, যদি কখনো নিজেরই ঘরে নিজেরই লোকেদের নিয়ত বা অভিসন্ধি নিয়ে প্রশ্ন জাগে, তবে কি তোমরা চুপ থাকবে, নাকি সত্যি দেখার সাহস দেখাবে? তোমাদের কি মনে হয়, রাঘব মেহরা যা করেছেন তা কি সঠিক ছিল, নাকি তার আগেই অন্য কোনো পদক্ষেপ নেওয়া উচিত ছিল? কমেন্টে অবশ্যই লিখো তুমি এই গল্প কোন শহর থেকে শুনছ, আর তুমি যদি আমার জায়গায় হতে তবে কি করতে।
যদি এই গল্প তোমাদের হৃদয় ছুঁয়ে যায়, তোমাদের মনে হয় যে ন্যায় বিচার আর বদলার মধ্যে তফাৎ আছে, তবে এই ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নিজের কোনো বন্ধু বা পরিবারের লোকের সাথে শেয়ার করো, যাতে তারাও জানতে পারে যে মাঝে মধ্যে চুপ থেকে সব সহ্য করার চেয়ে ভালো হলো নিঃশব্দে নয়, বুদ্ধিমত্তার সাথে লড়াই করা। পরের গল্পে আবার দেখা হবে অন্য এক সত্য, অন্য এক মোড় আর নতুন এক রায়ের সাথে। শুনতে থাকো আর মনে রেখো, যখন তুমি সত্যের সাথে থাকো তখন দেরি হলেও ন্যায় বিচার অবশ্যই আসে। ওম।